ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদেরকে ওয়েলকাম করছি মাস্টার বায়োলজির আজকের ক্লাসে। আজকে ইনশাল্লাহ আমি তোমাদেরকে রক্তের 4 নাম্বার ক্লাসটায় ইনশাল্লাহ তোমাকে খুবই ইম্পর্টেন্ট হৃৎপিণ্ডের রক্ত সংবহন প্রক্রিয়াটা পড়াবো এবং মায়োজেনিক নিয়ন্ত্রণ পড়াবো, সাথে সংবহন প্রক্রিয়াগুলো সম্পর্কে একটু আলোচনা করব। সো আজকের ক্লাসটা ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড এরপরের ক্লাসে ইনশাল্লাহ আমাদের অধ্যায় শেষ হয়ে যাবে। এরপরের ক্লাসে হচ্ছে আমরা রোগগুলো নিয়ে পড়াশোনা করবো। রোগগুলো নিয়ে খুব বেশি আহামরি পড়াশোনার কিছু নাই, কিন্তু যেহেতু ওখান থেকেও প্রশ্ন আসে আমাদের এইচএসসি পরীক্ষায়, আমাদের এমসিকিউতে, এই জন্য আমরা ওগুলো পড়বো। বাট আজকের ক্লাসটা হচ্ছে আমার মনে হয় ম্যাক্সিমাম স্টুডেন্টের একটা চাহিদা থাকে যে ভাইয়া রক্ত সংবহন প্রক্রিয়াটা একটু আমাদেরকে বুঝান। ইনশাল্লাহ সেটাই আজকে তোমাকে বোঝাবো যে কিভাবে রক্ত সংবহন প্রক্রিয়াটা হয়, কিভাবে আমাদের হার্টের মধ্যে রক্ত ঢুকে কিভাবে বের হয়, কখন হার্টের মধ্যে ধুপধুপ শব্দ হয়, এইগুলো আমি আজকে ইনশাল্লাহ তোমাকে খুব সুন্দর করে ডিটেলসে পড়াই দিব। আশা করছি, আই বিলিভ যে ইনশাল্লাহ আজকের এই ক্লাসটার পরে রক্ত সংবহন প্রক্রিয়া কারো কোনোদিন ঝামেলা হবে না ইনশাল্লাহ। বুঝতে পারছো? ওকে, সো গাইস, আমার সাথে কারা কারা যুক্ত আছে তাদেরকে আগে আমি দেখি, এবং বাকি যারা আছো সবাই তোমাদের ফ্রেন্ডদেরকে একটু কষ্ট করে মেনশন করে দাও যেন তারাও ইনশাল্লাহ আসতে পারে। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, আশা করি ভালো আছো। ঠিক আছে, তোমার ফ্রেন্ডদেরকে একটু জানাও, আমাদের টেলিগ্রাম গ্রুপে একটু জানাই দাও যে আমাদের ক্লাস শুরু হয়েছে, তাহলে আমাদের সবাই পাখিরা সবাই ক্লাসে আসতে পারবে। আমাদের ছোট্ট ছেলে এবং মেয়ে পাখি যারা আছো তোমরা ক্লাসে আসতে পারবে ইনশাল্লাহ, এবং সবাই খবর পেয়ে যাবে যে ক্লাস শুরু হয়েছে। আর আমাদের ভেরি ইম্পর্টেন্ট লেকচার মাস্টার বায়োলজি আরও একটা ইম্পর্টেন্ট লেকচার শুরু হয়ে গেছে। ঠিক আছে, ওকে। তাহলে ভাই এবং আপুরা আমি ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিই। যারা একটু পরে আসবে তারা একটু পর থেকে দেখবে, কিন্তু ইনশাল্লাহ তোমার ঝামেলা হবে না, তুমি আরামসে ক্লাস করতে পারবা। আমি আজকে রক্তের 4 নাম্বার লেকচারে কী কী পড়াবো এটা একটু আগে আমি উল্লেখ করে নিই ভাইয়া। রক্তের 4 নাম্বার পার্টে আমি ইনশাল্লাহ মূলত পড়াবো, আমি আজকে তোমাকে পড়াবো কিছু ভেরি ইম্পর্টেন্ট পার্ট। সেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, আমি আজকে যেটা আজকে আমার মেইন বিষয়, আজকে পড়ানোর যে মূল বিষয় সেটা হচ্ছে হৃৎপিণ্ডে রক্ত সংবহন প্রক্রিয়া। আজকে আমি মেইনলি পড়াবো কোনটা? হৃৎপিণ্ডে রক্ত সংবহন প্রক্রিয়া। কি পড়াবো বললাম ভাইয়া? হৃৎপিণ্ডে রক্ত সংবহন প্রক্রিয়া। তাহলে হৃৎপিণ্ডে রক্ত সংবহন প্রক্রিয়া এইটা ইনশাল্লাহ পড়াবো আজকে। আজকের মোস্ট ইম্পর্টেন্ট প্রথম কথা বললাম হৃৎপিণ্ডে রক্ত সংবহন প্রক্রিয়া, এটা ইনশাল্লাহ আজকে পড়াবো। ঠিক আছে, নেক্সট নেক্সট হচ্ছে ভাইয়া খেয়াল করো, নেক্সট ভেরি ইম্পর্টেন্ট, এটা আজকে যদি ইনশাল্লাহ আমি পড়াতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ আমরা এর ভিতরে সব কিছু পড়ে ফেলবো, কীভাবে সিস্টোল হয় ডায়াস্টোল হয় এগুলো ইনশাল্লাহ পড়ে ফেলবো। নেক্সট আমরা পড়াবো হৃৎপিণ্ডের মায়োজেনিক নিয়ন্ত্রণ। মায়োজেনিক নিয়ন্ত্রণ, বিশ্বাস করো ভাইয়া এই দুইটা টপিকই তোমার সিকিউর জন্য ইম্পর্টেন্ট। এই দুইটা টপিক সিকিউর জন্য ইম্পর্টেন্ট। এর পাশাপাশি আমরা আরও একটা জিনিস ইনশাল্লাহ পড়ার চেষ্টা করব, না ইনশাল্লাহ পড়ে ফেলবো। কারণ কি? কারণ যখন আমি তোমাকে এই দুইটা প্রক্রিয়া পড়ায় ফেলবো, স্পেশালি এইটা পড়ায় ফেলবো, প্রথম যেটা হৃৎপিণ্ডের রক্ত সংবহন প্রক্রিয়া, ওটা যখন আমি পড়ায় ফেলবো তখন তোমার জন্য পরের যে পার্টটা, তখন তোমার জন্য বিভিন্ন ধরনের সংবহন প্রক্রিয়া পড়া একদম একদম ইজি 1-2 হয়ে যাবে। বুঝতে পারছো? বিভিন্ন ধরনের সংবহন প্রক্রিয়া পড়া একদম ইজি, একদম 1-2-র মতো বিষয় হয়ে যাবে। সো ওই সেন্সে ইনশাল্লাহ আমরা এটা শেষ করার চেষ্টা করব। বুঝতে পারছো ভাইয়া? ওকে, ঠিক আছে ভাইয়া, তাহলে ইনশাল্লাহ ভাইয়া শুরু করতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম টপিক আমাদের হৃৎপিণ্ডের রক্ত সংবহন প্রক্রিয়া। এখন দেখো, এইটা পড়ার আগে আমাকে কিছু বেসিক বিষয় বুঝতে হবে যে আমাদের হৃৎপিণ্ড যেটা, আমাদের হার্ট, আমাদের যে ভালোবাসার যে হার্ট, এই হার্টটা প্রতি মিনিটে কতবার স্পন্দিত হয়। আমাদের হার্ট খুব ইম্পর্টেন্ট ভাইয়া, আমাদের হৃৎপিণ্ড কতবার বিট দেয়, আমাদের একজন সুস্থ ব্যক্তির হৃদস্পন্দনের হার কত, ভেরি ইম্পর্টেন্ট।
ভাইজান খেয়াল করে দেখো, একজন সুস্থ ব্যক্তির হৃদস্পন্দনের হার, অর্থাৎ এরকম যে বিট দেয়, এই বিটের হার, একজন সুস্থ ব্যক্তির হৃদস্পন্দনের হার কত? একজন সুস্থ ব্যক্তির হৃদস্পন্দনের হার হচ্ছে প্রতি মিনিটে, একজন সুস্থ ব্যক্তির হৃদস্পন্দনের হার হচ্ছে প্রতি মিনিটে 70 থেকে 80 বার। প্রতি মিনিটে 70 থেকে 80 বার। তাহলে একজন নর্মালি সিম্পল একটা মানুষ, তোমার নর্মালি তোমার হার্ট প্রতি মিনিটে 70 থেকে 80 বার বিট দেয়। এখন যদি আমি এটাকে গড় করি, অ্যাভারেজ মানে গড়, অ্যাভারেজ মানে গড় করলে এই মানটা কত হয়? 70 এবং 80-র গড় কত? ছোট্ট বাচ্চাকালের মেয়ে 75, তাই না? অর্ধেক, দুজনের মাঝখানে অ্যাভারেজ হলো 75 বার। এই যে তার সময় লাগে প্রতি মিনিটে 75 বার সময়, 75 বার বিট দেয়। এখন আমি যদি অঠিক নিয়ম বের করি যে ভাইয়া 75 বার বিট দেয় বা 75 বার হৃদস্পন্দনে, 75 বার হৃদস্পন্দনে সময় লাগে, 75 বার হৃদস্পন্দনে সময় লাগে, 75 বার হৃদস্পন্দনে সময় লাগে 1 মিনিট। 1 মিনিট মানে হলো ভাইয়া 60 সেকেন্ড। 1 মিনিট মানে সবাই জানি 60 সেকেন্ড, তাই না? 60 সেকেন্ড। তাইলে ভাইয়া একবার হৃদস্পন্দনের সময় কত লাগবে? ঐকিক নিয়ম, 60কে আর এই 60 সেকেন্ডকে যদি আমি 75 দিয়ে ভাগ করে দেই, এত সেকেন্ড হচ্ছে আমাদের একবার স্পন্দনের সময়, সেটা হলো 0.8 সেকেন্ড। এই যে ভাইয়া একবার হৃদস্পন্দনের এই যে সময়টা, এই যে একবার হৃদস্পন্দনের সময়, এটাই হচ্ছে হৃৎপিণ্ডের কার্ডিয়াক চক্রের সময়। কারণ এই সময়ের মধ্যেই হৃৎপিণ্ডের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটে। এই সবগুলো ঘটনাকে আমরা একবার বিট দেওয়া মানে একটা কার্ডিয়াক চক্র, একবার বিট দেওয়া মানে আরেকটা কার্ডিয়াক চক্র, আরেকটা বিট দিলে আরেকটা কার্ডিয়াক চক্র। আমাকে বুঝতে পারছো? আমার কথা কি বুঝতে পারছো? তাহলে আশা করি সবাই বুঝে গেছো যে একবার হৃদস্পন্দনের সময় কতটুকু লাগে ভাইয়া? 0.8 সেকেন্ড। 0.8 সেকেন্ড। কথা ক্লিয়ার? আচ্ছা, লাইভ ঠিকঠাক শুনতে পাচ্ছ? আচ্ছা ঠিক আছে, শুনতে বলে চলো ভালো। তাহলে আমি যেটা বললাম যে ভাইয়া কার্ডিয়াক চক্র, সুতরাং আমরা বলতে পারি যে ভাইয়া কার্ডিয়াক চক্র, ভাইয়া আমরা বলতে পারি যে কার্ডিয়াক চক্র বা হৃদচক্র একই কথা। কার্ডিয়াম মানে তো হৃৎপিণ্ড। তাহলে কার্ডিয়াক চক্র বা হৃদচক্রের সময় কত ভাইয়া? কার্ডিয়াক চক্র বা হৃদচক্রের সময় হচ্ছে 0.8 সেকেন্ড। বাংলা লিখলাম আর কি, ইংলিশে লিখলে আবার অনেক সময় 4-8 কনফিউশনে পড়ে যাও তোমরা, আমিও পড়ি, এই জন্য বাংলা লিখলাম 0.8 সেকেন্ড। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের কার্ডিয়াক চক্রের সময়। ফাইন, ভেরি গুড, ভেরি ইজি। নেক্সট আরেকটা টপিকে আসি, খেয়াল করে দেখো। নেক্সট আমাদের একটা ভেরি ইম্পর্টেন্ট শব্দ আছে আমাদের বইয়ের মধ্যে, সেটা তোমরা দেখেছো, রক্তচাপ। রক্তচাপ বা ব্লাড প্রেশার। রক্তচাপ বা ব্লাড প্রেশার। হ্যাঁ, আমাদের হার্টের একটা সুন্দর রক্তচাপ আছে, দেখবে আমাদের এই যে পাম্প করে না, দেখছো না হাতের মধ্যে একটা কি যেন একটা লাগায়, চাপ দিয়ে দেখে ডাক্তাররা রক্তচাপ কত। দেখছো তো ভাইয়া? চাপ দিয়ে দেখে যে রক্তচাপ কত, তাই না? এই যে যন্ত্রটা, এই যে রক্তচাপ দেখা হয়, তোমরা দেখছো যে 120/80, ভাই তোমার প্রেশার কত? 120/80। তোমার কত? 130/90। তোমার কত? 140/100। তোমার তো অনেক বেশি। এই যে আমরা প্রেশার নিয়ে কথাবার্তা বলি, তাই না? রক্তের চাপ যে বলি, এই যে এই রক্তচাপ যে আমরা মেপে বের করি, ওই যন্ত্রটার নাম কি? তাহলে খেয়াল করেন ভাইজান, রক্তচাপ মাপার ওই যন্ত্রটা একটা সুন্দর নাম আছে, এর নাম হলো স্ফিগমোম্যানোমিটার। স্ফিগমো, খুব কঠিন লাগে না, কিন্তু কয়েকবার পড়লে খুব মজা লাগে নামটা, স্ফিগমোম্যানোমিটার। তাহলে রক্তচাপ মাপার এই যে যন্ত্রটা আমরা যেটা ব্যবহার করি, তোমাদের সবাই মোটামুটি দেখছো হাসপাতালে, এই হাতের মধ্যে লাগায় তারপরে হচ্ছে ডাক্তার দেখে, তাই না? এই রক্তচাপ মাপার ওই যন্ত্রটাকে বলা হয় স্ফিগমোম্যানোমিটার। এখন আসি, রক্তচাপ যে বলি এত বাই এত, এখানে কাহিনীটা আসলে কি? ধরো আমি রক্তচাপ বললাম যে ভাইয়া ও রক্তচাপ হচ্ছে ধরো 120/80, এরকম বললাম, নর্মাল হচ্ছে এটাই, এত বললাম। এখন আমরা পাশে একটা একক বলি, কারণ যে কোনো কিছুরই একটা একক আছে। রক্তচাপের একক হচ্ছে মিলিমিটার মার্কারি। মার্কারি বা পারদচাপের হিসেবে তোমরা ফিজিক্সে পড়ছো, ওই হিসেবে আমরা দেখি যে পারদস্তম্ভের উচ্চতা কত, ওই অনুযায়ী আমরা মানটা বের করি। যা পারদস্তম্ভের উচ্চতা 120 হলে 120 মিলিমিটার, এইভাবে ওটা প্যারা নাই। তো 120/80 মিলিমিটার মার্কারি, এটা হচ্ছে আমাদের রক্তচাপের একটা বেসিক, একটা নর্মাল হিসাব। তাহলে এইখানে কোন মানটা কি নির্দেশ করে? এই যে প্রথম যে মানটা দেখতে পাচ্ছ, প্রথম যে মানটা ভাইজান দেখতে পাচ্ছ, এইটাকে বলে সিস্টোল। এটাকে বলা হয় সিস্টোল। আর পরে যে মানটা দেখতে পাচ্ছ তাকে বলা হয় ডায়াস্টোল। তাহলে একটা হচ্ছে ভাইয়া সিস্টোল,
আরেকটা হচ্ছে ডায়াস্টোল, একটা হলো সিস্টোল, আরেকটা হলো ডায়াস্টোল। এখন আসি ভাই, এইটার মানে কি? এইটার মানটা বেশি কেন, ওইটা কম কেন? ভাইয়া মনে রাখবা, সিস্টোল শব্দের অর্থই হচ্ছে, সিস্টোল শব্দের মানেই হচ্ছে সংকোচন। সিস্টোল শব্দের মানে কি বললাম? সংকোচন। তাহলে এই ক্ষেত্রে এই ধাপে ভাইয়া হৃৎপিণ্ডের সংকোচন হয়। এই ধাপে কি বললাম ভাইজান? এই ধাপে হৃৎপিণ্ডের সংকোচন হয়। সংকোচন মানে সিস্টোল। আর ডায়াস্টোল শব্দের মানে হচ্ছে প্রসারণ। ডায়াস্টোল মানে হলো প্রসারণ। তার মানে এই ধাপে এই মানটা কম কেন? কারণ প্রসারণ হয়। এখন বলতে পারো বুঝি নাই। বুঝছো? তাও আমি চলো বুঝো নাই। কিরকম? ভাই কোনো কিছু যে চাপ দেওয়া হয়, সংকোচন মানে চাপ দেওয়া। কোথাও চাপ দেওয়া মানে কি? প্রেশার বেশি না, এটা তো চাপ দিলা, ভিতরে পানি ধুপ করে প্রেশারের কারণে পানি বেরোয় চলে আসলো, বোতলের মধ্যে চাপ দিলা, এই যে সংকোচন, চাপ দিচ্ছে মানে প্রেশার বেশি, এই জন্য সিস্টোলের মানটা বেশি। আর কোনো কিছু প্রসারিত হইলে চাপের মানটা কমে যায়। এটা পড়েছ ওই যে তোমার যে বয়েলের সূত্র ছিল না, পি সমানুপাতিক 1/v, ওইটা দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি, তাই না? সে চাপ দিছ, আয়তন কমছে। মনে আছে তোমাদের কাহিনীগুলো? মনে আছে ভাইয়া? আচ্ছা, সংকোচন প্রসারণের কাহিনীগুলো ছিল, আমি এখন ফিজিক্সে যাচ্ছি না, ওটা খুব সিম্পল বিষয়। তাহলে বুঝছো ভাইজান, সিস্টোল মানে সংকোচন, ডায়াস্টোল মানে হচ্ছে প্রসারণ। তো সংকোচন হলে প্রেশারের মানটা বেশি, ডায়াস্টোলের কারণে প্রেশারের মানটা কম। এই হচ্ছে আমাদের রক্তচাপের দুইটা উপকরণ, দুইটা এলিমেন্টস, একটা হলো সিস্টোল, একটা ডায়াস্টোল। এইভাবে আমরা হিসেব করি, ঠিক আছে? এখন এখন আমাদের রক্তের কিছু কিছু কাহিনী আছে। কিরকম? শুনছো না? হাইপার টেনশন, উচ্চ রক্তচাপ। এখন কথা হচ্ছে ভাই, আমরা উচ্চ রক্তচাপ কখন বলবো? এই সিস্টোলের বা ডায়াস্টোলের কি কোনো সীমা আছে কিনা? আমার কথা বুঝতে পারছো? সিস্টোল বা ডায়াস্টোলের কোনো সীমা আছে কিনা, যে সীমাটা ক্রস করলে ভাইয়া আমি বলবো যে তার উচ্চ রক্তচাপ হয়েছে? তার কোনো নির্দিষ্ট সীমা আছে কি না, যে সীমাটা ক্রস করলে আমরা বলবো উচ্চ রক্তচাপ হয়েছে? ভাইয়া খেয়াল করে দেখো, সিস্টোলিক চাপ, এটার একটা সীমা অবশ্যই আছে। সব কিছুরই তো একটা রেঞ্জ আছে, রেঞ্জ ছাড়া তো হবে না। এই সিস্টোলিক চাপের রেঞ্জ হচ্ছে 100 থেকে 139 মিলিমিটার মার্কারি। যদি এই মানের মধ্যে থাকে, 100 থেকে 139 মিলিমিটার মার্কারি, তাহলে বুঝবেন ভাইয়া যেটা হচ্ছে সিস্টোল। সিস্টোলের নর্মাল রেঞ্জ। আর ডায়াস্টোলের নর্মাল রেঞ্জ হচ্ছে 60 থেকে 89, আই থিঙ্ক 89, রাইট, 60 থেকে 89 বা 89 মিলিমিটার মার্কারি। এই হচ্ছে ডায়াস্টোলের রেঞ্জ। যদি তুমি দেখো ভাইয়া যে সিস্টোলের মানটা এটা হচ্ছে বড় হয়ে গেছে, সাপোজ 140 হয়ে গেল, 141 হয়ে গেল, 150 হয়ে গেল, অথবা ডায়াস্টোলের মানটা 90 হয়ে গেল, 100 হয়ে গেল, বুঝবা প্রেশার বেশি। এবং তখন আমরা সেটাকে বলি উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন। তখন সেটাকে আমরা বলি হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ। আশা করি সবাই বুঝতে পারছো, তাই না? হাইপার টেনশন। এই যে অনেকের বাসায় বাসায় হাইপার টেনশনের রুগী আছে, তো বুঝে গেছো যে যদি কার এটার মান যদি 140-এর সমান বা বেশি হয়, অথবা এই ডায়াস্টোলের মানটা যদি 90-এর সমান বা বেশি হয়, আমরা বুঝে নেব তার হাইপার টেনশন আছে। ক্লিয়ার? এই যে রক্তচাপের একটা বেসিক থিং পড়ে গেছো। এখন আমরা চলে আসি আমাদের হার্টের মধ্যে আসলে খেলাটা কি হয়। খুবই খুবই সিম্পল ওইতে আমি পড়াবো, কারণ এরা কঠিনভাবে পড়ে কোনো লাভ নাই। পরীক্ষা খাতায় না তুমি কঠিনভাবে লিখতে পারবা, না তুমি কঠিনভাবে পড়ে অনেকদিন মনে রাখতে পারবা, কারণ তোমার অনেক কিছু পড়া লাগে। তুমি শুধুমাত্র মেডিকেলের এইটুকু অংশ, যদি মেডিকেলের পার্ট হতো তাহলে তুমি শুধু এতটুকু পড়লে হইতো যে ভাই আমি মেডিকেলে পড়ি, আমার তো হার্ট ছাড়া ফিজিক্স পড়া লাগে না, আমি ইনশাল্লাহ একটু ডিটেলসেই পড়ি। কিন্তু অ্যাকচুয়ালি ইউ আর এ স্টুডেন্ট অফ এইচএসসি, সো ইউ হ্যাভ টু গো থ্রু এ লট অফ সাবজেক্টস। তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অনেক কিছু পড়তে হয়। তার মধ্যে তুমি হিজিবিজি অনেক কঠিন করে পড়ে কোনো লাভ নাই। সহজটা আমি তোমার ইনশাল্লাহ পড়াই দিই একদম দুধভাত করে। তুমি জাস্ট ভাইয়াদের দুধভাতের দিকে তাকাও, তুমি ইনশাল্লাহ ইজিলি পারবা। চলো ভাইজান, আমি তোমাদের দেখাই, তুমি ইজিলি আগাবা। ভাইয়া প্রথম কথা আমাদের আমাদের 4টা প্রকোষ্ঠ মনে আছে ভাইয়া সবার? ওকে,
ফাইন। তাহলে ভাইয়া এই হচ্ছে ধরেন আপনাদের 4টা প্রকোষ্ঠ, ভেরি গুড। এটা একবার যেহেতু আঁকছি কয়টা কপি করে ফেলি আমার জন্য সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, বলতো ভাইয়া আপনি এই ছবিটা কেন আঁকছেন ভাইয়া? আপনি তো চাইলে একদম হার্টের ছবিটাকে দেখাইতে পারতেন না, তাহলে তোমার প্যাচ লাগবে তো, কারণ হার্টের ছবি একটু আঁকা বাঁকা। কিন্তু এখান থেকে পড়লে তোমার ইনশাল্লাহ ইজি হবে, কনসেপ্টটা যদি তোমার ক্লিয়ার হয় এরপর তুমি হার্টের ছবি না, তুমি যার মনে চায় তার উপর ছবি এঁকে তুমি বুঝতে পারবে, সমস্যা নেই। আর এই কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তো খেয়াল করে দেখো ভাই, আমাদের 4টা প্রকোষ্ঠ এখানে ভাই আঁকছি। একটা হচ্ছে আমাদের রাইট এট্রিয়াম, ডান অলিন্দ বা ডান এট্রিয়াম, লেফট এট্রিয়াম, এখানে হচ্ছে আমাদের রাইট ভেন্ট্রিকল, এখানে হচ্ছে লেফট ভেন্ট্রিকল। 4টা প্রকোষ্ঠ আঁকছি, তাই না? তোমাদের গত ক্লাসের পড়া মনে আছে কিনা? রাইট এট্রিয়ামের মধ্যে এসে উন্মুক্ত হয় 2টা জিনিস, মনে আছে ভাইয়া? রাইট এট্রিয়ামের মধ্যে এসে উন্মুক্ত হয় 2টা জিনিস, একটা হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা, আরেকটা হচ্ছে ভাইজান ইনফেরিয়র ভেনা কাভা। তোমরা জানো যে পাশাপাশি আরেকটা জিনিস আছে, নাম হচ্ছে করোনারি সাইনাস। এর পাশাপাশি আরেকটা জিনিস আছে, নাম হচ্ছে করোনারি সাইনাস। আমার কথা বুঝতে পারছো? ওকে, তাহলে সুপিরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা, এটা বললাম করোনারি সাইনাস, ঠিক আছে? আচ্ছা, তো এই 3টা জিনিস হচ্ছে আমাদের ডান অলিন্দেশে উন্মুক্ত হয়, ভেরি গুড। তাহলে ভাইয়া আমাদের লেফট এট্রিয়ামে বাম অলিন্দেশে কি উন্মুক্ত হয়? কে বলতে পারবা যে লেফট এট্রিয়াম বা বাম অলিন্দেশে কি উন্মুক্ত হয়? আচ্ছা আমি একটু চেক করে নেই সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, পরে দেখা যাবে যে আমি বলে যাচ্ছি আমার স্টুডেন্টটা হাগ হয়ে আছে। ভাই এই কি অবস্থা, আপনি কার সাথে কথা বলছেন? ঠিক আছে ভাইজান, আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ, গুড। তাহলে এখন খেয়াল করে দেখো, খুবই সুন্দর একটা মজার বিষয়, খুবই সুন্দর একটা মজার বিষয় হচ্ছে, দেখো এই লেফট এট্রিয়াম দিয়ে কি প্রবেশ করে মনে আছে? লেফট এট্রিয়াম দিয়ে মূলত প্রবেশ করে পালমোনারি শিরাগুলা। পালমোনারি শিরা তো 4টা, তো মানে আমরা কয়েকটা দিয়ে বেশি দেখানোর দরকার নেই, অতি পণ্ডিতগুলো ঝামেলা দরকার। আমরা এইভাবে দিয়ে দেখাই যে পালমোনারি শিরা, সবগুলো ভাই আঁকতেছি না, সবগুলো আঁকার দরকার নেই, 4টা ঢুকবে একসাথে, কারণ 4টা আঁকলে ছবিটা হিজিবিজি হয়ে যাবে, দরকার নেই। পালমোনারি শিরা প্রবেশ করে, তোমাদের কত কাছে পড়াইছি। এরপরে তোমাদের মনে আছে ভাইয়া, তোমাদের কি মনে আছে ভাইজান, মনে আছে কিনা এই যে এই জায়গা দিয়ে, আচ্ছা তোমাদের মনে আছে কিনা ভাইজান, এই জায়গা দিয়ে, এই জায়গা দিয়ে क्या हो गया, মনে আছে ভাইয়া এই জায়গা থেকে বের হয় পালমোনারি ধমনী, মনে আছে? এই জায়গা দিয়ে বের হয়েছে, নাম হলো পাল ধমনী, মানে পালমোনারি ধমনী, মনে আছে? এটা বের হয়ে এইভাবে এভাবে এসে 2 ভাগে ভাগ হয়ে গেছে, কারণ 2টা ফুসফুস, মনে আছে ভাইয়া? মনে আছে কিনা বলেন? 2 ভাগে ভাগ হয়ে গেছে পালমোনারি ধমনী, কেন? পালমোনারি মানে হলো ফুসফুস, 2 ভাগে ভাগ হয়ে 2টা ফুসফুসে চলে গেছে, ভেরি গুড। এবার আসি ভাইয়া লেফট ভেন্ট্রিকল, এইখানে খেয়াল করা, মনে আছে? এখান থেকে বের হয়েছিল সকল ধমনীর সেরা ধমনী, দ্য বস অফ অল, নাম হইল তার মহাধমনী। ভাইজান আপনার মনে আছে কিনা খেয়াল করে দেখেন, এর নাম হচ্ছে মহাধমনী। এবং বলেছিলাম এগুলোর মুখে কপাটিকা আছে, দেখতে অর্ধচন্দ্রাকৃতি, এই জন্য বলে সেমি লুনার কপাটিকা, তাই তো? এই ছিল আমাদের নালীর হিসাব, তাই তো? সবাই ক্লিয়ার? এখন আসি আমরা মেইন খেলায়, খেয়াল করে দেখো মেইন খেলাটা কোথায়। প্রথম কথা, আমরা প্রথমেই কাজ করি পিণ্ডের রক্ত সংবহন প্রক্রিয়া পড়ার সময় আমরা ধাপে ধাপে পড়বো। আমরা ফার্স্টে এট্রিয়াম নিয়ে পড়বো, 2টা এট্রিয়ামের একসাথে কাহিনী হবে, এট্রিয়ামের কাহিনী শেষ করে তারপর আমরা ভেন্ট্রিকুলার কাহিনী পড়বো, এই হচ্ছে সিস্টেম। তাহলে কাহিনীগুলো খুবই সুন্দর, ফার্স্টে এট্রিয়ামের কাহিনী, তারপর ভেন্ট্রিকুলার কাহিনী, ঠিক আছে? এখন চিন্তা করে দেখো, নর্মাল চিন্তা ভাবনা, একটা পাত্র যদি খালি না থাকে ওই পাত্রে কি রক্ত আসা সম্ভব? তুমি একটা পাত্রের মধ্যে পানি ভরবা, ওই পাত্রের মধ্যে আগে থেকে পানি আছে, ওই পাত্রের মধ্যে নিচে দিয়ে একটা এমন প্রেশার দেওয়া আছে, তুমি পানি দিলে পানি বেড়ে যাচ্ছে, লাভ আছে? লাভ নেই। তোমাকে এমন অবস্থায় পানিটা ঢুকাইতে হবে পাত্রে যখন পাত্রটা প্রসারিত থাকবে, রিল্যাক্স, পাত্রের মধ্যে খালি জায়গা আছে, তাই না? যখন পাত্রটা রিল্যাক্সে আছে, খালি জায়গা, তুমি ভিতরে পানি ঢুকাই দিছো, ভেরি গুড। এই কাহিনীটাই হচ্ছে এখানে। তাহলে প্রথম ধাপে ভাইয়া, প্রথম পয়েন্টটা হচ্ছে নাম্বার 1, এট্রিয়ামের ডায়াস্টল। ডায়াস্টল মানে হচ্ছে
প্রসারণ। তাহলে প্রথম পয়েন্টটা হচ্ছে এট্রিয়ামের ডায়াস্টল। এট্রিয়ামের ডায়াস্টল, ডায়াস্টল মানে হলো প্রসারণ। ডায়াস্টল মানে কি? ডায়াস্টল মানে হচ্ছে ভাইয়া প্রসারণ। তাহলে প্রথম পয়েন্টটাই হচ্ছে এট্রিয়ামের ডায়াস্টল বা এট্রিয়ামের প্রসারণ। এট্রিয়ামের ডায়াস্টল বা এট্রিয়ামের প্রসারণ। খেয়াল করে দেখো ভাইয়া, ডায়াস্টল শব্দের অর্থই হচ্ছে, ডায়াস্টল শব্দের অর্থই হচ্ছে প্রসারণ। ডায়াস্টল শব্দের অর্থই হচ্ছে প্রসারণ। ভাই তোমরা আগেই পড়াইছি। এট্রিয়াম যদি খালি মানে একদম প্রসারিত হয়ে আছে, ভিতরে জায়গা আছে, যে আহো ভাতিজা আহো, তাহলে প্রথম পয়েন্টটা হচ্ছে এট্রিয়ামের প্রসারণ। সো এট্রিয়াম দুইটাই খালি, এখন একদম খালি, যেই কারণে কি হবে, আমাদের শরীরের উপরের অংশ থেকে, শরীরের উপরের অংশ থেকে, শরীরের উপরের অংশ থেকে এই যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, খেয়াল করে ভাইয়া, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ঊর্ধ্ব মহাশিরা পথে এসে এই রাইট এট্রিয়ামে জমা হয়। শরীরের উপরের অর্ধাংশ থেকে, কারণ আমরা জানি হার্টের উপর থেকে রক্ত, উপর থেকে নিচ থেকে নিচে দিয়ে আসবে, তাই না? খুবই সিম্পল। তাহলে উপর থেকে রক্তগুলো আসবে ঊর্ধ্ব মহাশিরা দিয়ে, নিচ থেকে রক্ত আসবে নিম্ন মহাশিরা দিয়ে। খুবই সিম্পল। যেহেতু এখানে রক্ত ঢোকার জায়গা আছে, এটা প্রসারিত হয়ে আছে, জায়গাইছে আহো। আমি তোমাকে হাত প্রসারিত করে বললাম আসো আমার বুকে আসো, এরকম হাত প্রসারিত করে খালি স্পেস দিয়ে রাখছে যে আসো আসো। নিচে উপরের থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আসলো, নিচ থেকেও একইভাবে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এসে পৌঁছালো কোথায়? রাইট এট্রিয়ামের মধ্যে। রাইট এট্রিয়াম এখন কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত দিয়ে ভর্তি হয়ে গেছে। খালি কি রাইট এট্রিয়াম? এই ও আরেকটা জিনিস, একইভাবে করোনারি সাইনাসের মাধ্যমেও সেম, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এসে এই রাইট এট্রিয়ামের মধ্যে এসে জমাটবদ্ধ হইলো, মানে একসাথে এসে ভরে গেল। সব জায়গা থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এখানে আসলো, কারণ আমরা জানি শিরার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তই আসে। ঠিক আছে, শেষ। তাহলে সব রক্ত এখন আসলো, সে প্রসারিত করছিল, রক্ত সব চলে আসছে। এই প্রসারণটাকে বলা হয় ডায়াস্টল। ঠিক আছে, আচ্ছা। তো খালি কি রাইট এট্রিয়াম নাকি লেফট এট্রিয়াম কি দোষ করবে? এখানেও তো আসবে, কারণ প্রসারিত তো একা হয়নি, পুরোটা হয়েছে, পুরো এট্রিয়াম একসাথে, দুইটা একসাথে হয়েছে, নাম হচ্ছে এট্রিয়ামের ডায়াস্টল, মানে দুইটা এট্রিয়ামই একসাথে প্রসারিত হয়েছে। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো, এটার ভিতরে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসছে, ভালো কথা। লেফট এট্রিয়াম এর মধ্যে এই যে পালমোনারি শিরার মাধ্যমে, গত ক্লাসে পড়াইছি, নর্মালি সকল শিরা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, সকল শিরা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, কিন্তু পালমোনারি হচ্ছে ব্যতিক্রম। নামের মধ্যে পালমোনারি লাগাই দিলে সেখানে আর কার্বন ডাইঅক্সাইড থাকবে না, সে শুধুমাত্র তখন অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। বলছিলাম উল্টা হয়, কারণ ফুসফুস থেকে এই যে আমাদের লাংস থেকে অক্সিজেন নিয়ে এসে এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিয়ে আসবে কোথায়? লেফট এট্রিয়ামে। লেফট এট্রিয়াম এখন অক্সিজেন যুক্ত রক্ত দিয়ে ভর্তি হয়ে গেল। এই হচ্ছে ভাইয়া এট্রিয়ামের ডায়াস্টল। তাহলে এট্রিয়ামটা প্রসারিত হয়েছে পরে যেখান থেকে সম্ভব, ইন বলছিলাম, যেখান থেকে ইন হওয়া সম্ভব সেই রক্তগুলো ইন হয়েছে, এইগুলা কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসছে, ওগুলা অক্সিজেন নিয়ে আসছে। এই হচ্ছে এট্রিয়ামের ডায়াস্টল। সবাই বলো ভাই ক্লিয়ার কিনা? সবাই ভাইয়াকে বলো সবাই ক্লিয়ার কিনা? ক্লিয়ার? ক্লিয়ার সবাই? ক্লিয়ার? তাহলে আমাদের আলহামদুলিল্লাহ এট্রিয়ামের ডায়াস্টল শেষ ভাইজান। এট্রিয়ামের ডায়াস্টল কিন্তু শেষ। তাহলে এখন আমরা পড়বো, তাহলে এট্রিয়ামের মধ্যে বুঝতে পারলাম যে অক্সিজেন দিয়ে রক্ত ভর্তি হয়ে গেছে একদম, ভেরি গুড। তাহলে এখন যে ভিতরে রক্ত ভর্তি হয়ে গেছে, এখনো কি সে প্রসারিত হবে? যাহো বাতি যাহো, এখনো তো অলরেডি কয়েকজন চলে আসছে, এখন তো ডাকাডাকি সংকোচন, এখন তো অলরেডি রক্ত চলে আসছে, ভিতরে কি হবে? সংকোচন শুরু হবে। তাহলে এই যে রক্তগুলো আসছে, এই রক্তগুলো চলে আসার কারণে ভিতরে রক্তগুলো চলে আসার কারণে, ভিতরে রক্ত দিয়ে ভর্তি হয়ে যাওয়ার কারণে, ভিতরে রক্ত একদম ফিল আপ করে ফেলার কারণে এখন ভিতরে সংকোচন শুরু হবে। এই সংকোচনটাকে আমরা বলি সিস্টোল। এই সংকোচনটাকে ভাই আমরা কি বলি? এই সংকোচনটাকে আমরা বলি সিস্টোল। যেহেতু এর মধ্যে এখন রক্ত ভর্তি হয়ে গেছে, তাহলে এখন তার মধ্যে কি হবে? এখন তার মধ্যে হবে সিস্টোল। সিস্টোল শব্দের মানে হচ্ছে ভাইয়া সংকোচন। তাহলে এখন এই রক্তগুলো কি করবে? তাকে চাপ দিবে, সংকোচন করবে, চাপ দিবে।
এই রক্তের চাপের ঠেলায় এই এত পরিমাণে রক্তচাপ প্রয়োগ করবে, এত রক্তচাপ প্রয়োগ করবে, এই রক্ত এত প্রেশার, কারণ অলরেডি অনেক রক্ত ঢুকে গেছে, এতগুলা রক্তের চাপে, এতগুলা রক্তের ঠেলায়। এইখানে মনে আছে কপাটিকা ছিল, দরজা ছিল, ভাইয়া পড়েছিলাম, এখানে বোঝার জন্য এভাবে রাখতেছি। এখানে দরজা ছিল মনে আছে, বাম বাম বাম, এই কপাটিকার নাম ছিল বাইকাস্পিড, বাইকাস্পিড মনে আছে, পড়েছিলাম। আর এই কপাটিকার নাম ছিল ট্রাইকাস্পিড, মনে আছে, একটা হচ্ছে বাইকাস্পিড, একটা ট্রাইকাস্পিড। এই রক্তের ঠেলায়, রক্তের ধাক্কায় এই কপাটিকা দরজাগুলো খুলে যায়, কারণ উপর থেকে রক্ত ধাক্কা বেশি, বুঝতে পারতেছো। ওই পাশ থেকে যদি কেউ বিল্ডিং এর, আমার মনে করে দিকে দরজা আছে, ও পাশ থেকে অনেক মানুষ দরজা ধাক্কাচ্ছে, আবার লাঠি উষ্টা দায়া, ওই যে সিআইডি যারা দেখছো তারা বুঝতে পারো, দায়া দায়া দরজা তোর দো, এক লাথি মারে দরজা খুলে যায়। তো ওই পাশে এতগুলো প্রেশার আসতেছে, দরজা তো খুলে যাবেই। তো তখন দেখা যায় এই যে দরজা খুলে রক্ত চলে আসবে এই জায়গাতে, বুঝতে পারছো। এই ঘটনাটাকে বলা হয় এট্রিয়ামের সিস্টোল। এই ঘটনাটাকে আমরা কি বলবো ভাইয়া, এট্রিয়ামের সিস্টোল। তাহলে এই যে রক্ত চলে আসবে এই জায়গার মধ্যে, ক্লিয়ার। তাহলে এট্রিয়ামে যখন চাপ হবে, এই চাপের এই এট্রিয়ামের সংকোচন, চাপ, রক্ত চলে আসছে, এট্রিয়াম একসাথে চাপ দিবে, এই ঘটনাকে বলে এট্রিয়ামের সিস্টোল। ওই চাপের ঠেলায় কপাটিকাগুলো খুলে যাবে। এরপরে বাকি কাহিনী আমি আবার আসতেছি। তাহলে সংকোচনটা খুবই সহজ, যেহেতু এখানে ফার্স্টে রক্ত ঢুকছিল, ফার্স্টে তো ডায়াস্টল ছিল, প্রসারিত অবস্থা ছিল। এরপরে যখন রক্ত ঢুকছে তখন এই মাঝখানে এই রক্তের চাপের ঠেলায় যেটা এটা দরজা খুলে গেছে। এই দরজাগুলো খুলে যাওয়াতে এই যে রক্তের যে চাপ, এই চাপের এই নামটাই হলো সংকোচন। আর এই চাপ খুলে যাওয়াতে রক্ত চলে আসবে, ভেরি গুড। বাট এই চাপের প্রক্রিয়াটাকে আপনার বলা হয় এট্রিয়ামের সিস্টোল, কারণ রক্তের চাপ শুরু হয়েছে, এটাকে বলে সিস্টোল, ক্লিয়ার। তাহলে এট্রিয়াম আলহামদুলিল্লাহ শেষ। সবাই বলো ভাইয়াকে এট্রিয়াম সবাই ক্লিয়ার কিনা, সবাই ভাইয়াকে বলো এট্রিয়ামের দুইটা বিষয় তোমরা একদম ক্লিয়ার কিনা, তাহলে ইনশাল্লাহ সামনে আগাতে পারবো। বলে দেন ভাইয়াকে। সবাই ভাইকে জানান ক্লিয়ার কিনা। তাহলে ভাই দেখো, এই যে এট্রিয়ামের সিস্টোল হলো, এই চাপের ঠেলা রক্ত সব কই চলে আসছে, রক্ত চলে আসছে এখানে, তাই না। কপাটিকে দরজা খুলে রক্ত চলে আসছে এখানে, আগে রক্ত ছিল ওখানে, রক্তের এই চাপের ঠেলায় দরজা খুলে রক্ত চলে আসছে এই জায়গাতে। এটা শুধু সবাই ক্লিয়ার? আচ্ছা ইনশাল্লাহ। তাহলে পরেরটা দেখি ভাইয়া। তাইলে এখন খেয়াল করে দেখো, এখন এই দরজাগুলো খুলে গেছিল, রাইট। দরজাগুলো খুলে যাওয়াতে রক্ত এখানে ভর্তি হয়ে গেছে। ওরে বাবা, এখানে রক্তে ধাক্কা ধাক্কি, এই যে আমার রাইট ভেন্ট্রিকল, এই যে আমার লেফট ভেন্ট্রিকল, এখানে রক্তের ধাক্কা ধাক্কি ভাই, জায়গা নাই, মুঝে বাঁচাও। এ কি হইলো ভাই, রক্তের ধাক্কা ধাক্কি, এখানে রক্তের ধাক্কা ধাক্কি, এখানে রক্ত বেড়ে গেছে, রক্তের ধাক্কা ধাক্কি শুরু হয়ে গেছে, কারণ রক্ত অলরেডি দরজা খুলে সব রক্ত চলে আসছে এখানে। এই যে ভাইয়া রক্ত যে এখানে আসছে, রক্ত চলে আসছে, রক্তটা এখন কোথায় আছে, রক্তটা এখন আছে ভেন্ট্রিকলে, তাই না। রক্তটা এখন কোথায় আছে, রক্তটা এখন আছে ভেন্ট্রিকলের মধ্যে, ভেরি গুড, তাই না, রক্তটা আছে ভেন্ট্রিকলে। তাহলে ভেন্ট্রিকলে রক্ত চলে আসছে, তাহলে বলো তো এই রক্তগুলো কি চাপ দিবে না, রক্ত ভর্তি হয়ে গেছে, রক্ত অলরেডি ভর্তি হয়ে গেছে, রক্ত তাহলে এখন কি করবে ভেন্ট্রিকল, এই ভাই 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 আমার শরীরে রক্ত ভর্তি হয়ে গেছে ভাই, দেই চাপ, আমার রক্ত ভর্তি হয়ে গেছে, দিলাম চাপ। তাহলে ভেন্ট্রিকলে কি হবে এখন, ভেন্ট্রিকলে সিস্টোল। সিস্টোল মানে কি, সংকোচন, কারণ এখানে রক্তের চাপের ঠেলায়, ভেন্ট্রিকল এখন কি হবে, সংকোচন হবে। এই যে ভেন্ট্রিকলে সিস্টোল, আমার কথা বুঝতে পারছো। তাহলে এই যে ফার্স্টে এট্রিয়ামে সংকোচন হয়েছিল, হওয়ার কারণে রক্তগুলো নিচে নামছে, নামার পরে আবার এরা এই যে এবার ভেন্ট্রিকলের মধ্যে এত রক্ত ঢুকছে, ভেন্ট্রিকল চাপ দেওয়া শুরু করছে, এইটাকে বলে ভেন্ট্রিকলের সিস্টোল, ভেন্ট্রিকলের সংকোচন। সবাই ইনশাল্লাহ ক্লিয়ার আশা করি। এখন মজার বিষয় হচ্ছে ভাইয়া, যখন ভেন্ট্রিকলের চাপ দেয়, এখন তোমার মনে হতে পারে ভাইয়া তাহলে রক্ত তো দিলে আবার আবার আগের জায়গায় চলে যেত, মানে আবার এরকম উপরে উঠে গেলে, তাই না, রক্ত যদি আবার উপরে উঠে যায়, দরজা দিয়ে যদি আবার উঠে যায়, না ভাইয়া, এইটাই হচ্ছে এই দরজাগুলোর একটা স্পেশাল দিক। এই দরজাগুলো কেবল একদিকে খুলে, কেবল একমুখী। আমাদের বাসায় দেখবা, অনেক ম্যাক্সিমাম বাসায় দেখবা দরজা এরকম, কাঠের দরজাগুলা চৌকাঠ আছে এক পাশে, দেখবা কেবল এক পাশে খোলা যায়, আরেক পাশে খোলা যায় না, দেখবা এই দরজাগুলো একমাত্র একদিকে খুলে। এবং মজার বিষয় হচ্ছে যখন রক্তের চাপ বেড়ে যায় তখন এই দরজাগুলা একদিকে খোলার কারণে এগুলো বন্ধ,
এগুলো দিয়ে রক্ত আর ব্যাক করতে পারে না, রক্ত আর উপরে উঠতে পারে না, রক্ত আর উপরে উঠতে পারে না। তখন রক্ত কি করে জানো? এই যে এখানে একটা রক্তবাহিকা ছিল, এর নাম ছিল পালমোনারি রক্তবাহিকা। মনে আছে? বলেছিলাম পালমোনারি ধমনী। এই পালমোনারি ধমনীর মুখে যে কপাটিকা, নাম কি ছিল তার? সেমি লুনার কপাটিকা বা পালমোনারি কপাটিকা বা অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা, রক্তের ধাক্কায় ভাইজান এই কপাটিকা খুলে যায়। একই কাহিনী এখানে হয়, যেহেতু রক্তের ধাক্কা বেশি। এখানে ছিল আমাদের মহাধমনী বা অ্যাওর্টা, মনে আছে? বারবার বলছি এই অ্যাওর্টার মুখেও ঠিক একই রকম কপাটিকা থাকে। রক্তের ধাক্কায়, রক্তের ঠেলায় ভাইয়া এই কপাটিকাটাও খুলে রক্তে এই দৌড়, এই যে রক্ত দৌড় দেয়। তাহলে পালমোনারি ধমনের মাধ্যমে এখানে আমাদের ছিল কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, তাই না? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আসছিল। সে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত চলে যায় আমাদের দুই ফুসফুসের মধ্যে। কই চলে যাবে? আমাদের দুই ফুসফুসের মধ্যে। আর অ্যাওর্টা ওকে ভাইজান, বুঝতে পারছেন? আর অ্যাওর্টা বা মহাধমনীর মাধ্যমে রক্ত চলে যাবে সারা দেহে। এই দরজা খুলবে, রক্ত দৌড় উপরের দিকে। বুঝতে পারছো ভাইয়া? এটা খুবই সুন্দর। সত্যিকার অর্থে বলতে কি, তাহলে সিস্টেম আমাদের আলহামদুলিল্লাহ পড়া হয়ে গেল। তাহলে বুঝতেই পারছো, রক্ত যখন সব চলে যাবে, রক্ত যখন সব চলে যাবে ভাইজান, ভাইজান খেয়াল করেন ভাইজান, রক্ত যখন সব উপর দিকে রওনা দিল, তাহলে পরবর্তী ধাপে, পরবর্তী রক্ত যখন সব চলে যাবে, ভেন্ট্রিকল খালি হয়ে যাবে না? রক্ত যখন সব চলে যাবে, এই ধরো রক্ত সব দৌড় দিল, রক্ত সব চলে গেল, এই রক্ত ভাইয়া সব চলে গেল, রক্ত সব চলে গেল, এগুলো কাজ নাই। রক্ত সব দৌড় দিল, উপরে চলে গেল। এখন চলে যাওয়ার পরে এগুলো কি খালি হয়ে যাবে না? আবার আমাদের ভেন্ট্রিকল গুলো কি খালি হয়ে যাবে? রক্ত চলে গেছে সব। তাহলে এই যে ভেন্ট্রিকলটা পরে খালি হবে, খালি অবস্থাটাকে বলা হয় প্রসারণ অবস্থা, খালি অবস্থা। তখন এই অবস্থাটাকে বলা হয় ভেন্ট্রিকলে ডায়াস্টোল, ভেন্ট্রিকলে ডায়াস্টোল। তাহলে খালি হওয়ার অবস্থাটাকে বলা হয় ভেন্ট্রিকলে ডায়াস্টোল। তাহলে এখন বলতে পারো ভেন্ট্রিকল ডায়াস্টোল মানে কি? ভেন্ট্রিকলের প্রসারণ। তুমি বলতে পারো ভাইয়া, আপনি একটু আগে বললেন, একটু আগে বলছেন ভাইয়া ভেন্ট্রিকলের এই কপাটিকাগুলো খুলে রক্ত চলে যায়। এখন আমি যদি এটা এই যদি রক্ত চলে যাওয়ার পরে উপর দিকে উঠছে, এখন যদি ভেন্ট্রিকলটা আবার প্রসারিত হয়, রক্ত তো আবার নেমে যাবে, তাই না? ধরো তুমি একটা পাইপ লাগায়া চাপ দিলা, পানি চাপ দিলা, পানি উপরের দিকে উঠলো, তুমি এটা খুলে দিলে কি আবার চাপ, এই চাপটা সরাই ফেলছো, পানি কি আবার নিচের দিকে নেমে যাবে না? এই যে চাপ দিছো, রক্ত চলে গেছে উপরের দিকে, তুমি যদি চাপটা ছেড়ে দাও, রক্ত আবার পড়ে যাবে না? এই যে এইটাই পড়ে না। কারণ কি? কারণ এই কপাটিকাগুলা একদিকে খুলে একমুখী। যখন খুলছে রক্ত গেছে ভালো কথা, যখন প্রসারণ হবে তখন এই কপাটিকাগুলা বন্ধ হয়ে যায়, তখন এই কপাটিকাগুলা, সেমিলুনার কপাটিকাগুলো সব বন্ধ হয়ে যায়। যে কারণে রক্ত চাইলেও আর নিচের দিকে নামতে পারে না। চাইলেও ভাই রক্তের আর নিচের দিকে নামার পসিবল না, রক্ত চাইলেও নিচের দিকে নামতে পারে না, কারণ দরজা বন্ধ হয়ে গেছে বাবা, শেষ। তুমি বেরিয়েছো, যা ইচ্ছা তা হোক তোমার, আমার আর দেখার বিষয় না। এই হচ্ছে ভাইয়া আমাদের হৃৎপিণ্ডের রক্ত সংবহন প্রক্রিয়া, একদম বেসিকটা। এখন খেয়াল করে দেখো, এখানে দুটা শব্দ আছে ভাইয়া, সেটা হচ্ছে ভেন্ট্রিকুলো যখন সংকোচন হয়, পড়াইছিলাম, ভেন্ট্রিকুলো যখন সংকোচন হয় কপাটিকাগুলো খুলে যায়, তাই না? ভেন্ট্রিকুলো যখন সংকোচন হয় কপাটিকাগুলো খুলে যায়। এই যে কপাটিকা একবার খুলে, আবার যখন ভেন্ট্রিকুলের মধ্যে একটু পরে দেখাইছি, যখন ডায়াস্টল হয় কপাটিকা বন্ধ হয়ে যায় যেন রক্ত না আসতে পারে। এই যে কপাটিকা খোলার সময় এখানে একটা শব্দ হয়, কপাটিকা খোলার সময় এখানে একটা শব্দ হয়, হচ্ছে লাভ। এই শব্দটার নাম হলো লাভ নামক শব্দ। হার্টবিট শুনছো তো? সাইন লাভ ডাব, লাভ ডাব, লাভ ডাব, এটা জাস্ট লিখছে আর কি বাংলায় লাভ। আর কপাটিকা যখন বন্ধ হয় তখন যে শব্দটা পাওয়া যায় তার নাম হলো ডাব। এই ভেন্ট্রিকলের মধ্যে এই শব্দগুলো আমরা পাই। এই সেমিলুনার বাল্ব কি খুলছে না বন্ধ হয়েছে এটার উপর শব্দ নির্ভর করে। খুলে গেলে লাভ, এই দুইটা খুলে গেলে লাভ, বন্ধ হয়ে গেলে ডাব। এগুলোর বেলা আবার আওয়াজ পাওয়া যায় না, এগুলো খুবই ক্ষীণ, এগুলো আওয়াজ পাওয়া যায় না বললেই চলে। এগুলোর বেলা আওয়াজ পাওয়া যায়, বুঝছো? এগুলো একটু অনেক স্পিড তো, অনেক ফ্লো বেশি থাকে, কারণ একটা ফুসফুসের মধ্যে পাঠায় আর একটা সারা দেহে পাঠায়, সেখানে প্রেশারের মান অনেক বেশি থাকে, তো এই জন্য সাউন্ডটাও খুব প্রমিনেন্ট শোনা যায়, লাভ ডাব, লাভ ডাব, লাভ ডাব। এই হচ্ছে আমাদের রক্ত সংবহন প্রক্রিয়া। সবাই ভাইয়াকে বলো ক্লিয়ার কিনা? তাহলে ক্লিয়ার হইলে ভাইয়া ইনশাল্লাহ এখন তোমাকে সুন্দর করে ভাই জিনিসটা একটু আবার ব্যাখ্যা করে দিচ্ছি, তাহলে আমার মনে হয় সবার ইনশাল্লাহ একদম একদম লাভলিভাবে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ।
ঠিক আছে, সবাই ক্লিয়ার কিনা ভাইকে বলো। তাহলে ইনশাল্লাহ আমি এখন তোমাকে আরো সুন্দর করে পুরোটা একবার সামারাইজ করে দিব, তাহলে তোমার একদম একদম ইজি হয়ে যাবে। চলো ভাইয়া, তাহলে আমরা এই স্লাইডের মধ্যে সামারাইজ করি। হ্যাঁ, সবাই ভাইয়ের দিকে তাকাও, আমার দিকে না সরি বোর্ডের দিকে সবাই তাকাও, খেয়াল করে ভাইয়া। আমরা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তকে অলওয়েজ নীল রং দিয়ে প্রকাশ করি, যেন নীল কালার দিয়ে আঁকতেছি। আচ্ছা, খেয়াল করে দেখো, প্রথম কথা ফার্স্টে এট্রিয়ামগুলো প্রসারিত হইল। কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা দিয়ে বা করোনারি সাইনাস দিয়ে সবাই আসলো কোথায়? রাইট এট্রিয়ামের মধ্যে, ঠিক কিনা? তাহলে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, তাহলে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত কোথায় আছে? রাইট এট্রিয়ামে। একইভাবে একই সময় যেহেতু এট্রিয়ামগুলো প্রসারিত আছে, পালমোনারি শিরার মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত কোথায় আসছে? লেফট এট্রিয়ামে। তাহলে দুইটা ঘটনা একসাথে ঘটতেছে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট, যেহেতু এট্রিয়ামের মধ্যে রক্ত দিয়ে ফিল আপ হয়ে গেছে, এট্রিয়ামের মধ্যে রক্ত দিয়ে ফিল আপ হয়ে গেছে, তাহলে এট্রিয়ামে এখন হবে সংকোচন। সংকোচনটাকে আমরা বলি সিস্টোল। এই সংকোচনটা প্রথম দিকে অনেক ফাস্ট হয়, অনেক স্পিড হয়, এটাকে বলে ডাইনামিক পর্যায়ে। ডাইনামিক অনেক ফাস্ট, বুঝি ইউ আর ডাইনামিক পারসন, ভেরি অ্যাক্টিভ। আর পরের ধাপটা একটু স্লো হয়, ওটাকে বলে ডাইনামিক পর্যায়ে। জাস্ট একটু আইডিয়া নিয়ে রাখলাম। সো ভাইয়া সংকোচন হইলো। এখন সংকোচন হলে কি হয়? এখানে একটা কপাটিকা আছে, নাম হলো ট্রাইকাসপেড কপাটিকা, ও যায় খুলে রক্ত নিচের দিকে নেমে আসে। আবার এখানে যে কপাটিকা, ও খুলে যায় বাইকাসপিড, রক্ত চলে আসে এই নিচের দিকে। তো রক্ত এখন কোথায় আছে? রক্ত এখন আছে ভেন্ট্রিকলের মধ্যে। এই ভেন্ট্রিকলে যে রক্ত আসছে, তাহলে ভেন্ট্রিকল কি করবে এখন? সংকোচন, ভেন্ট্রিকলের সিস্টোল, দাও ঠেলা, দাও চাপ। এই চাপের ঠেলায় এইখানে পালমোনারি ধমনের মুখে যে কপাটিকা, নাম হলো সেমিলুনার কপাটিকা বা পালমোনারি কপাটিকা, বা এই এওর্টার মুখে যে কপাটিকা, এওর্টিক কপাটিকা, এগুলো যায় খুলে রক্ত এক ধাক্কায় পালমোনারি ধমনের মাধ্যমে রক্ত চলে যায় ফুসফুসে। পালমোনারি ধমনের মাধ্যমে রক্ত কই চলে যায়? ফুসফুসে। আর এখানেও সেম, এওর্টার মুখের কপাটিকা খুলে গেলে কি হবে? এওর্টার মাধ্যমে রক্ত চলে যাবে সারা দেহে। এই যে তাহলে খেয়াল করে দেখো, একদিকে কার্বন ডাইঅক্সাইডের কাহিনী, কার্বন ডাইঅক্সাইড আসতেছে চলে যাচ্ছে ফুসফুসে, আর এদিকে অক্সিজেন যুক্ত রক্ত আসতেছে এসে চলে যাচ্ছে আবার সারা দেহে। এই যে একদিকে কার্বন ডাইঅক্সাইড, একদিকে অক্সিজেন। যেহেতু একদিকে কার্বন ডাইঅক্সাইডের পরিবহন হয়, একদিকে অক্সিজেনের পরিবহন হয়, দুইটা চক্র, তাই না? এইটা একটা চক্র। এই যে খেয়াল করে দেখো, এভাবে এসে এইভাবে, এটা একটা চক্র, আবার এভাবে এসে এইভাবে, এটা আরেকটা চক্র। এই জন্য এটাকে বলা হয়, মানুষের হৃৎপিণ্ডকে বলা হয় দ্বিচক্রী বা দ্বিবর্তনী সংবহন। এই জন্য ভাই মানুষের হৃৎপিণ্ডের এই সংবহন প্রক্রিয়াটাকে আমরা বলি দ্বিচক্র, দ্বিচক্র বা দ্বিচক্রী বা দ্বিবর্তী সংবহন। কারণ এখানে দেখতে পাচ্ছ ভাইয়া, তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ সুন্দর মতো, এখানে এক পাশে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবাহিত হয়, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত একটা সুন্দর চক্র চলে যায় ফুসফুসের মধ্যে। এই যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, আমি স্পষ্টভাবে তোমাকে লাস্ট একটা ছবিতে দেখা দিচ্ছি যেন তোমার আর ইনশাল্লাহ ঝামেলা না হয়। চলে যাবে কোথায়? ফুসফুসের মধ্যে। এই যে ফুসফুসের মধ্যে চলে গেল কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, এই যে ওখানে চলে যাবে ফুসফুসের মধ্যে চলে গেল কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, ভেরি গুড। আবার অক্সিজেন যুক্ত রক্ত, খেয়াল করো ভাইয়া, এই যে অক্সিজেন যুক্ত রক্ত আসছিল, এই যে মাঝখানে ক্রস করে চলে গেল অক্সিজেন যুক্ত রক্ত, এই যে আরেকটা চক্রের মতো গঠন করে সে চলে গেল অক্সিজেন যুক্ত রক্ত সারা দেহে, অক্সিজেন যুক্ত রক্ত চলে গেল সারা দেহে। এই জন্য এই চক্রটাকে আমরা বলি দ্বিচক্রী সংবহন। আশা করি ইনশাল্লাহ আজকের পরে আর মাস্টার বায়োলজি কোনো স্টুডেন্টের ইনশাল্লাহ এই হৃৎপিণ্ডের রক্ত সংবহন প্রক্রিয়া কখনোই ভুল হবে না ইনশাল্লাহ। এতটুকু বেসিক যার আছে, 4টা পয়েন্ট আমি বলছি একদম ক্লিয়ার কাট, সে ইনশাল্লাহ কখনোই আটকাবে না। আমার বিশ্বাস তুমি তোমার স্টুডেন্টদেরকে, তোমার ফ্রেন্ডদেরকে, তোমার স্টুডেন্টদেরকে তুমি ইনশাল্লাহ আজকের পর থেকে এটা বুঝাইতে পারবা। আমাকে সবাই জানাও, সবাই ক্লিয়ার কিনা ভাইয়া? I will be honored, inshallah.
বলেন ভাইয়া সবাই ক্লিয়ার কিনা? ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, সবাই স্পষ্ট বুঝতে পারছেন? মাশাআল্লাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে আমাদের আলহামদুলিল্লাহ এই রক্ত সংবহন প্রক্রিয়াটা শেষ। এখানে টাইমিং আছে, সেই টাইমিংটা তোমাকে ভাইয়া বলে রাখি। এই টাইমিংটা মনে রাখার জন্য একটা টেকনিক আছে যে কার কতক্ষণ সময় লাগে, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। মনে রাখবা ভাইয়া, আই থিঙ্ক এডি 0.7 ভিডি 0.5, রাইট? এডি 0.7, টেকনিকটা হচ্ছে এটা মনে রাখার জন্য, এডি 0.7 ভিডি 0.5। টেকনিকটা বললাম, সময়ের টেকনিকটা মুখস্থ করে ফেলবা ভাইয়া। এডি 0.7 ভিডি 0.5, এটা মানে হচ্ছে এ মানে এট্রিয়াম, ডি মানে ডায়াস্টোল। তাহলে এট্রিয়ামের ডায়াস্টোলের সময় লাগে 0.7 সেকেন্ড। তাহলে এট্রিয়ামের ডায়াস্টোলে কত? 0.7। আমরা জানি আমাদের মোট সময়টা হচ্ছে টোটাল সময়, এটা কার্ডিয়াক চক্রের টোটাল সময় হলো 0.8 সেকেন্ড, তাই না? 0.8 সেকেন্ড। তাহলে এট্রিয়ামের ডায়াস্টোলে যদি 0.7 লাগে, তাহলে এট্রিয়ামের সিস্টোলে কত হবে? 0.1, যোগ করলে আমার 0.8 হইতে হবে। একইভাবে ভিডি 0.5, এই যে ভিডি ভেন্ট্রিকুলার ডায়াস্টোল হচ্ছে ভিডি 0.5, মনে রাখার জন্য বলছি ভিডি 0.5। তাহলে ভেন্ট্রিকুলার ডায়াস্টোলে যদি 0.5 সেকেন্ড সময় লাগে, তাহলে ভেন্ট্রিকুলার সিস্টোলে কত লাগবে? 0.8 মাইনাস 0.5 ইকুয়ালস টু 0.3 সেকেন্ড। সো এই টাইমিংটা অনেক সময় আমাদের এডমিশনের জন্য লাগে, আর এইচএসসির জন্য ইম্পর্টেন্ট যে আমাদের কোন ক্ষেত্রে কত সেকেন্ড সময় লাগে। এটা তোমরা একটু মুখস্থ করে ফেলবে এইভাবেই, এডি 0.7 ভিডি 0.5, ওই প্যাটার্নে পড়লে ইনশাল্লাহ তোমার কখনোই ভুল হবে না। এডি 0.7 ভিডি 0.5, বুঝতে পারছো? বুঝতে পারছেন ভাইজান? ক্লিয়ার কিনা সবাই আমাকে বলেন। এডি 0.7 ভিডি 0.5, দেন ইউ ডোন্ট হ্যাভ টু ওরি অ্যাবাউট দিস। তাহলে আলহামদুলিল্লাহ আমরা সবাই হৃৎপিণ্ডের রক্ত সংবহন প্রক্রিয়া সবাই জোশভাবে পারবো। এবং তোমাদের সুবিধার্থে বলে রাখি, তোমাদের স্লাইডটা আমি দেখাই। আজকের ক্লাসের স্লাইড আমি আরও পড়াচ্ছি, প্যারা নাই, বাট এই যে আজকের ক্লাসের স্লাইডটা আমি যে রেডি করছি, মানে আমি যখন পড়াইলাম কীভাবে, খেয়াল করে দেখো। হৃৎপিণ্ডের রক্ত সংবহন প্রক্রিয়া প্রথমে আমি তোমাকে কার্ডিয়াক চক্রের সময়টা পড়াইলাম, আসলে কার্ডিয়াক চক্র জিনিসটা আসলে কি, আমার সময়টা কতটুকু লাগে, এবং নেক্সট কার্ডিয়াক চক্র আসলে কেমনে হয়। একটা সিস্টোল এবং একটা ডায়াস্টোল মিলে হচ্ছে কার্ডিয়াক চক্র। আমাদের একটা সিস্টোল এবং একটা ডায়াস্টোল, যে মাত্র তোমাকে পড়াইছি রক্তচাপের দুইটা জিনিস, এই দুইটা জিনিস মিলে হচ্ছে আমাদের কার্ডিয়াক চক্র। তাহলে কার্ডিয়াক চক্র কীভাবে হয়? একটা সিস্টোল এবং তার সাথে একটা ডায়াস্টোল, এটা হইতে পারে এট্রিয়ামের, হতে পারে ভেন্ট্রিকলের, যারই হোক, একজনের একটা সিস্টোল এবং ওই একজনেরই একটা ডায়াস্টোল, এটা মিলেই হচ্ছে কার্ডিয়াক চক্র। ফাইন, তাহলে ইনশাল্লাহ দেখো, এটা আমি দেখাইছি যে প্রেশারগুলো কীভাবে থাকে। সিস্টোল মানে সংকোচন, এটা তো বুঝতে হবে। ডায়াস্টোল মানে প্রসারণ, এটাও বুঝতে হবে, না তুমি আসলে আগাইতে পারবে না। খেয়াল করো, এই যে এখানে খেয়াল করে দেখো ভাইয়া, এই জায়গাটা ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ফার্স্টে তোমাকে দেখাইছি যে কী কী রক্তনালী হার্টের মধ্যে ঢুকে কী কী বের হয়। যদিও গত ক্লাসে তোমাকে একবার দেখাইছি, তাও আসলে এটা একটা কার্টিসি, যে একটা রক্ত সংবহন প্রক্রিয়া পড়ানোর সময় এটা একবার দেখানো। নেক্সট খেয়াল করে দেখো ভাইয়া, এরপরে অ্যাকচুয়ালি আমি তোমাকে এই যে এট্রিয়ামের ডায়াস্টোল পড়াইছি। প্রথম পয়েন্ট, এট্রিয়ামগুলো প্রসারিত হয়েছে, রক্ত ঢুকছে, ছবিটা তাকাও, রক্তগুলো ঢুকছে। রক্ত ঢুকার কারণে নেক্সট পয়েন্টে এট্রিয়ামের সিস্টোল হয়েছে, সংকোচন হয়েছে। এই যে চাপের কারণে দেখছো কপাটিগুলো খুলে গেছে, খুলে রক্ত চলে আসছে নিচের দিকে। রক্ত যেহেতু নিচের দিকে চলে আসছে, এর কারণে পরবর্তী পয়েন্টটা খেয়াল করো, এই রক্তের প্রেশার বেড়ে গেছে এখানে। এই ঘটনাটাকে আমরা বলি ভেন্ট্রিকুলার সিস্টোল। ভেন্ট্রিকুলার চাপ তৈরি হবে, রক্ত যখন চলে যাবে, চলে যাওয়ার কারণে এই জায়গাটা খালি হয়ে যাবে, এই ঘটনাকে বলা হয় ভেন্ট্রিকুলে ডায়াস্টোল। খালি হয়ে গেছে কারণ রক্ত চলে গেছে এবং কপাটিকাগুলো বন্ধ হয়ে গেছে, তখন আমাদের সাউন্ড পাওয়া যায়, বলছি এগুলো আলহামদুলিল্লাহ পড়াইছি। লাস্টে আমি তোমাকে আরেকবার সামারাইজ করে দিলাম যে এটাকে আমরা কেন দ্বিচক্রী সংবহন বলি, কারণ এদিক দিয়ে রক্ত ঢুকে বের হয়, আবার ওদিক দিয়ে আবার ঢুকে বের হয়, এই হচ্ছে দ্বিচক্রী সংবহন। আই থিঙ্ক এটা তোমার জন্য খুব পারফেক্ট হয়েছে ইনশাল্লাহ। এইটা হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ হৃৎপিণ্ডের রক্ত সংবহন প্রক্রিয়া ইন টোটাল, ঠিক আছে? এখন আমি তোমাকে যেটা পড়াবো সেটা হচ্ছে হৃৎপিণ্ডের মায়োজেনিক নিয়ন্ত্রণ। কি বলেছি ভাইয়া? হৃৎপিণ্ডের মায়োজেনিক নিয়ন্ত্রণ, এটা আসলে মানে কি ভাইয়া? হৃৎপিণ্ডের মায়োজেনিক নিয়ন্ত্রণ বলতে কি বোঝায় তোমাদেরকে ভাই গত ক্লাসে একটু পড়িয়েছি, তারপর এখন আবার পড়াচ্ছি। খেয়াল করে দেখো, হৃৎপিণ্ডেও কিন্তু কখনোই আমাদের ব্রেইন দিয়ে কন্ট্রোল হয় বিষয়টা এমন না। তুমি যদি চাও, তুমি চাইলেই যে তোমার হার্টকে তুমি কন্ট্রোল করতে পারবা, বিষয়টা মোটেই এমন না যে ভাই আমার মনে হচ্ছে এখন হার্ট দুক করা উচিত, হার্ট বিট দেওয়া উচিত, তাহলে কি বিট দিতে পারবো? পারবা না। কারণ তোমার হার্ট অ্যাকচুয়ালি কন্ট্রোল হয় তার নিজস্ব মাংসপেশি দিয়ে। হৃৎপিণ্ডের কিছু পেশি, মাংসপেশি বিশেষায়িত হয়ে ওরা নিজেরাই নিজের উদ্দীপনা তৈরি করে। স্পেশাল ক্ষমতা দিচ্ছে আল্লাহ, যে হৃৎপিণ্ডের মাংসপেশিগুলা কিছু এমন রূপান্তরিত আছে, কিছু এমন বিশেষায়িত আছে যেটা নিজেরটাকে নিজে কন্ট্রোল করতে পারে ভাইয়া। এইটাকে বলা হয়
এই যে নিজের মাংসপেশি দিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করা, মায়ো শব্দের অর্থ হলো মাংসপেশি। এই যে নিজের মাংসপেশি দিয়ে নিজেকে কন্ট্রোল করা, নিজের মাংসপেশি দিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করা ভাইজান, এটাকে বলা হয় মায়োজেনিক নিয়ন্ত্রণ। কি বলা হয়? মায়োজেনিক নিয়ন্ত্রণ। কথা শেষ। এখন এই মায়োজেনিক নিয়ন্ত্রণ আসলে কিভাবে হয়, ঠিক কি কি উপাদান আছে এই মায়োজেনিক নিয়ন্ত্রণে, ভেরি ইম্পর্টেন্ট, খেয়াল করে দেখো। এই মায়োজেনিক নিয়ন্ত্রণটা মূলত কিভাবে হয়? কিছু রূপান্তরিত হৃদপেশি দিয়ে, এই মায়োজেনিক নিয়ন্ত্রণটা কন্ট্রোল হয়। ভেরি গুড। এখন আমরা পড়বো এই রূপান্তরিত হৃদপেশিগুলো আসলে ভাইয়া কি কি। আমরা পড়বো যে রূপান্তরিত হৃদপেশিগুলো কি কি। নাম্বার 1, প্রথমেই SAN, এটার মানে কি ভাইয়া? SN মানে হলো সাইনো এট্রিয়াল নোড। আমি আগে বাংলা লিখি তারপর বুঝাচ্ছি। সাইনো এট্রিয়াল নোড ভাইজান খুবই ইজি। সাইনো এট্রিয়াল নোড, এইটার যদি ছবিটা আঁকি এটা কেমন হবে? ধরো ভাইয়া এইটা হচ্ছে তোমার হার্ট, এটা একটু গোল না দিয়ে, সাপোজ এটা হচ্ছে তোমার হার্ট, ম্যাঙ্গো হার্ট। এখানে হচ্ছে তোমার সাপোজ 4টা ভাগে ভাগ করে দিলাম। এই হার্টের তোমার এখানে ছিল মনে আছে ঊর্ধ্ব মহাশিরা। এই ঊর্ধ্ব মহাশিরা ঠিক মুখে এই জায়গাটাতে কিছু পেশি, স্পেশাল পেশি, যার নাম হলো সাইনো এট্রিয়াল নোড। এই হচ্ছে সেই পেশি। মজার বিষয় হচ্ছে ভাইয়া এই জায়গায় সাইনো এট্রিয়াল নোড যেটা আছে, যে রূপান্তরিত পেশি, এর কাজই হচ্ছে মূলত হৃৎপিণ্ড সংকোচন প্রসারণের যে উদ্দীপনা, এটা তৈরি করা। এখান থেকেই মূলত উদ্দীপনা তৈরি হয়। এই সাইনোএট্রিয়াল নোডের কাজই হচ্ছে উদ্দীপনা তৈরি করা। এই জন্য এই সাইনোএট্রিয়াল নোডকে বলা হয় প্রাকৃতিক পেসমেকার। এই জন্য ভাইয়া এই সাইনোএট্রিয়াল নোডকে আমরা কি বলি? প্রাকৃতিক পেসমেকার। কারণ এখান থেকেই উদ্দীপনা তৈরি হয়। কথা ক্লিয়ার? তাহলে খেয়াল করে দেখো কেমনে। এই যে দেখো এখান থেকে উদ্দীপনা তৈরি হয়ে উদ্দীপনাটা সব জায়গায় ছড়ায় পড়ে। এখান থেকে উদ্দীপনা তৈরি হয়ে উদ্দীপনাটা এভাবে সব জায়গায় ছড়িয়ে পড়ে। এই হচ্ছে সাইনোএট্রিয়াল নোড, প্রাকৃতিক পেসমেকার। কথা ক্লিয়ার? আচ্ছা ইনশাআল্লাহ, ডান। নেক্সট। তো ভাইয়া উদ্দীপনাটা ছড়ায় পড়লো তো ভালো কথা। এখন হার্টের মধ্যে এই উদ্দীপনাটাকে, এই যে উদ্দীপনাটা সাইনোএট্রিয়াল নোড তৈরি করে, এই উদ্দীপনাটাকে গ্রহণ করে এখানে একজন আছে, নাম হলো এট্রিও ভেন্ট্রিকুলার নোড। এট্রিয়াম এবং ভেন্ট্রিকুলার মাঝামাঝি না, আসলে কাছাকাছি। যাই হোক, নাম হলো এট্রিও ভেন্ট্রিকুলার নোড। তাহলে সাইনোএট্রিয়াল নোডের পরে কার কথা বললাম? এট্রিও ভেন্ট্রিকুলার নোড। এট্রিয়াম এবং ভেন্ট্রিকুলার মাঝামাঝি, কাছাকাছি, একদম মাঝামাঝি না। এট্রিও ভেন্ট্রিকুলার নোড ভাইজান, কাহিনী হইল যেটা, যদি কারো এই প্রাকৃতিক পেসমেকার যেটা এখানে যে ডিস্টার্ব হয়, কারণ মানুষের হার্টে তো সমস্যা হয় তুমি জানো, এখানে যদি ডিস্টার্ব হয় তখন এই এট্রিও ভেন্ট্রিকুলার নোডটাই মোটামুটি পেস তৈরি করে, গতি তৈরি করে। এরও সক্ষমতা আছে গতি তৈরি করার। এখানে যারা আছে রূপান্তরিত হৃৎপেশি, সবাই মোটামুটি উদ্দীপনা তৈরি করার সক্ষমতা আছে, কারো কম কারো বেশি। এটার ক্ষমতা অনেক বেশি, এটা হচ্ছে মেইন। যদি কোনো কারণে এটা কাজ না করে তখন এইটা কোনো মতে কাজ চালায় দেয়। এই জন্য এইটাকে বলা হয় সংরক্ষিত পেসমেকার। সংরক্ষিত, যদি কোনো কারণে সাইনোএট্রিয়াল নোড কাজ না করে তখন এই বেটা কাজ করে, এটাকে বলা হয় সংরক্ষিত পেসমেকার। নেক্সট, উদ্দীপনা এখান থেকে এই যে নিচের দিকে নামে, অন্য কালার দিয়ে দেখাই, এই যে এইভাবে নিচের দিকে নামে, এটার নাম কি? এই যে নিচের দিকে নামছে, এটার নাম হচ্ছে ভাইয়া বান্ডল অফ হিজ। বান্ডল অফ হিজ, এই ফাইবারের তন্তুগুলোর নাম হচ্ছে বান্ডল অফ হিজ। বান্ডেল, অনেকগুলো তন্তু বান্ডেল। বান্ডল অফ হিজটা এসে ডান শাখা বাম শাখা দুই ভাগে ভাগ হয়ে যায়। ভাগ হয়ে এরকম অনেকগুলা ছোট ছোট তন্তু তৈরি করে পুরো হার্টটাকে এরকম করে ঘিরে ফেলে। তাহলে মনে করো ইজিলি সে চারপাশ থেকে উদ্দীপনা চাপ দিতে পারবে। চারপাশে দেখো ছড়ায় পড়ছে, তার মানে চারপাশ থেকে ইজিলি চাপ দিতে পারবে, তাই না? আচ্ছা, এই যে চারপাশে অনেকগুলো তন্তু আকারে ছড়ায় পড়লো, এর নাম হলো পারকিনজি তন্তু। এই তন্তুগুলোর নাম হলো পারকিনজি তন্তু। এই তন্তু আকারে ছড়ায় পড়ছে, এর নাম হচ্ছে পারকিনজি তন্তু। এই হচ্ছে আমাদের মায়োজেনিক নিয়ন্ত্রণ উপাদানগুলো। তাহলে আমি একটু খেয়াল করে দেখাই। এই ধরো তোমার হার্ট, এই তোমার হার্টের ভাইয়া এই হচ্ছে তোমার সুপিরিয়র ভেনা কাভা। এর এখানে ঠিক এই পয়েন্টে আছে সাইনোএট্রিয়াল নোড। সাইনোএট্রিয়াল নোড, ভেরি গুড। নেক্সট, সাইনোএট্রিয়াল নোড থেকে যে উদ্দীপনা তৈরি হয়, উদ্দীপনাটাকে বলা হয় অ্যাকশন পটেনশিয়াল। মেডিকেলে গেলে আরো ভালো করে পড়বো ইনশাল্লাহ।
যে কোনো উদ্দীপনাকে বলা হয় অ্যাকশন পটেনশিয়াল, যেটার কারণে কোনো অ্যাকশন হবে। এই উদ্দীপনার কারণেই তো হার্ট চাপ দিবে, তাই না? অ্যাকশন, অ্যাকশন পটেনশিয়াল বা উদ্দীপনা তৈরি হলো। এই উদ্দীপনাটা চলে আসে এই জায়গায় এট্রিওভেন্ট্রিকুলার নোডের কাছে। কোথায় চলে আসে? এই উদ্দীপনা চলে আসে এট্রিওভেন্ট্রিকুলার নোডের কাছে। সাইনোএট্রিয়াল নোডে উদ্দীপনা শুরু হয়, এই উদ্দীপনাটা কোথায় চলে আসে? এট্রিওভেন্ট্রিকুলার নোডের কাছে। ভেরি গুড। নেক্সট, এখান থেকে এর নাম কি? তন্তুর নাম কি? এই তন্তুর নাম কি রে? এই তন্তুর নাম হচ্ছে বান্ডেল অফ হিস। এই তন্তুর নাম হলো ভাইয়া, আরে দাঁতটা শুধু হয় না কেন জানো? আরে বাবা রে, কি ব্যাপার? আচ্ছা কি হতা है? ওকে, এই ভিতরে সুন্দর সুন্দর হয়েছে। তাহলে এই দাগটা এটা দিলাম, এর নাম হচ্ছে বান্ডেল অফ হিজ। কি নাম? বান্ডল অফ হিজ। ওখান থেকে উদ্দীপনাটা কোথায় আসবে ভাইজান? এই যে হার্টের দুই জায়গায় ছড়ায় পড়বে তন্তু আকারে, ডান শাখা বাম শাখা হয়ে এই তন্তুর মতো করে ছড়ায় পড়বে হার্টের মধ্যে। ছড়ায় পড়ছে, হার্টের মধ্যে ছড়ায় পড়ছে। এই যে ডান শাখা বাম শাখা হয়ে হার্টের মধ্যে ছড়ায় পড়ছে। ঠিক আছে, এগুলোকে আমরা বলবো পারকিনজি তন্তু। কি বলবো? পারকিনজি তন্তু। পারকিনজি তন্তু। পারকিনজি তন্তু। কথা বুঝতে পারছো? এই যে এভাবে উদ্দীপনাটা ছড়ায় পড়ে। এটাই হচ্ছে হৃৎপিণ্ডের মায়োজনিক নিয়ন্ত্রণ, নিজেকে নিজে কন্ট্রোল করে। ওর আলাদা কোনো স্নায়ু দিয়ে নিজে কন্ট্রোল করতে হয় না। ও নিজে নিজে উদ্দীপনাটা নিজে পাঠায়, নিজে নিজে সংকোচন করে, প্রসারণ করে, নিজেটা নিজে কন্ট্রোল করে। বুঝতে পারছো? এটাই হচ্ছে সেই হৃৎপিণ্ডের মায়োজনিক নিয়ন্ত্রণ। আই থিঙ্ক একদম ইজি ওয়েতে ইনশাল্লাহ পড়াইছি। আমার মনে হয় না যে ইনশাল্লাহ কারো সমস্যা হবে। তারপরে তোমরা একটু ভাইরা জানাও তোমরা সবাই ক্লিয়ার কিনা। একদম ইজি ওয়েতে পড়াইছি। আই থিঙ্ক এটা নিয়ে কোনো প্যারা নাই। সবাই ভাইকে জানাও সবাই ক্লিয়ার কিনা। আচ্ছা, আজকে ক্লাসের টাইমিং মনে হয় পোস্ট করা হয়নি। আই হ্যাভ আ ভেরি বিগ মিস্টেক। ক্লাসের টাইমিং পোস্ট করা হয়নি। আই এম এক্সট্রিমলি সরি ফর দিস। তোমরা যারা পরবর্তীতে ক্লাসটা করবা সবাই ইনশাল্লাহ ক্ষমাসুলভ দৃষ্টিতে বাইরে দেখবা এবং সেই ক্লাসটা করে ফেলবা। আই এম এক্সট্রিমলি সরি। অ্যাকচুয়ালি এই শুক্রবার তো ক্লাস শিডিউল করা ছিল, এই জন্য ভাইয়ের কোনো কারণে ফল্ট। আই এম সরি, বিগ অ্যাপোলজি ফ্রম মি। ইনশাল্লাহ তোমাদের সাথে আমার পরবর্তী লাইভ ক্লাসে আমি জানাই দেবো। আমি আবার সরি বলবো সবাইকে। ঠিক আছে? ওকে, সো গাইস খেয়াল করে দেখো, এখানে কিছু এমসিকিউ আছে। এমসিকিউ কীরকম? এই যে সাইনোএট্রিয়াল নোড থেকে উদ্দীপনাটা এট্রিওভেন্ট্রিকুলার নোডে আসে, এখানে কি সময় লাগে? এখানে কি পরিমাণ সময় লাগে? এই সাইনোএট্রিয়াল নোড থেকে এই জায়গা থেকে এই পয়েন্টে উদ্দীপনা আসতে সময় লাগে 0.03 সেকেন্ড। তাহলে সাইনোএট্রিয়াল নোড থেকে এট্রিওভেন্ট্রিকুলার নোডে উদ্দীপনা আসতে সময় লাগে 0.03 সেকেন্ড। আসার পরে এই জায়গাতে এসে এই এট্রিওভেন্ট্রিকুলার নোডে এসে উদ্দীপনাটা কিছুক্ষণ দেরি করে। এই সময়টা হচ্ছে 0.09 সেকেন্ড। এই সময়টা সে দেরি করে। এই দেরি করে বলে এটাকে বলে ডিলে। এটাকে বলে এভি নোডাল ডিলে। যেহেতু এখানে দেরি করে জন্য বলে ডিলে। যেহেতু এখানে দেরি করে জন্য বলা হয় ডিলে, এভি নোডাল ডিলে। এখান থেকে বান্ডেল অফ হিজে আসতে সময় লাগে 0.04 সেকেন্ড এই বান্ডেল অফ হিজের মাধ্যমে নামতে। সো আলটিমেটলি দেখো, এট্রিয়াম থেকে উদ্দীপনা ভেন্ট্রিকলে পৌঁছাইতে মোট সময় লাগে 3, 9, 3, 12, 12, 4, 16 0.16 সেকেন্ড। তাহলে উদ্দীপনাটা এট্রিয়ামে যখন শুরু হয় তারপরে আলটিমেটলি ভেন্ট্রিকলে পৌঁছাইতে তার সময় লাগে, যোগ করে দেখো, 0.16 সেকেন্ড। 16 সেকেন্ড সময় তার লাগে। এটা হচ্ছে তার টোটাল সময়। যে সময়টা এট্রিয়াম থেকে উদ্দীপনাটা তৈরি হয়ে এটা ভেন্ট্রিকলে আসবে, এই টোটাল সময়টা হলো 0.16 সেকেন্ড। এমসিকিউ, নাথিং এলস। সো ভাই যে কথা উল্লেখ করে দিয়ে সুন্দর করে আলাদা করে লিখে দিলাম যে এট্রিয়াম থেকে উদ্দীপনা এসে ভেন্ট্রিকলে পৌঁছাইতে, ভেন্ট্রিকলে আলটিমেটলি পৌঁছাইতে টোটাল সময় লাগে 0.16 সেকেন্ড। টোটাল সময়, ঠিক আছে? এটা হচ্ছে টোটাল টাইমিং, টোটাল টাইম 0.16 সেকেন্ড। ঠিক আছে? তাহলে আলহামদুলিল্লাহ, আই হোপ যে তোমাদের এটাও আলহামদুলিল্লাহ শেষ। মায়োজেনিক নিয়ন্ত্রণ সবাই বুঝে গেছো। এখন ইনশাল্লাহ ভাইয়া পড়াবো সংবহন প্রক্রিয়াগুলা। সংবহন প্রক্রিয়া আসলে কি কি আছে এবং কোনটা কিভাবে হয়। সবাই আশা করি এতটুকু পর্যন্ত একদম ক্লিয়ার। সংবহন প্রক্রিয়া পড়ালে ইনশাল্লাহ ক্লাস হয়ে যাবে। সংবহন প্রক্রিয়াটা আমি এখন পড়াবো।
আচ্ছা, যারা যারা ক্লাসটা পরে হলেও করতেছিস ভাইয়া, তোমরা একটু কষ্ট করে ভাইয়াকে অবশ্যই টাইমিংটা জানাই দিও। যারা যারা রিয়েক্টের মাধ্যমে, যারা যারা পরবর্তীতেও ক্লাসটা করবা, তোমরা একটু রিয়েক্টের মাধ্যমে তুমি জানাই দিও যে ক্লাসটা করছো। আই উইল বি হ্যাপি, আই উইল বি প্লিজড ইনশাল্লাহ। ঠিক আছে, আমার ভালো লাগবে যে আমার পোলাপানগুলো ক্লাসটা করছে সবাই আলটিমেটলি। টাইমিং হয়তো লাইভে উপস্থিত থাকতে পারে নাই, বাট দে হ্যাভ ডান দ্য ক্লাস এন্ড দে হ্যাভ লার্ন সামথিং ডেফিনেটলি ইনশাল্লাহ। ওকে ভাইয়া, শুরুতে আমরা সংবহন প্রক্রিয়াটা একটু পড়ি, তাহলে আমরা এটা বলে আমাদের আজকে ক্লাস শেষ। সংবহনটা আমি একদম সহজে পড়বো, একদম সহজে, আমি কোনোটাই কঠিন করে পড়াচ্ছি না। প্রথম সংবহন প্রক্রিয়া আজকে যেটা পড়বো তার নাম হচ্ছে ভাইয়া, হ্যাঁ, তার নাম হচ্ছে সিস্টেমিক সংবহন। প্রথম সংবহনটা পড়াচ্ছি, নাম হলো সিস্টেমিক সংবহন। আচ্ছা, তোমাদেরকে একটা আমি আমার ইউটিউবের চ্যানেল থেকে একটা লিঙ্ক শেয়ার করে দিব, যে হৃৎপিণ্ডের, এটা আমি লিঙ্ক শেয়ার করে দিলে তোমরা সেটা ক্লাসটা করে ফেলবা। ছোট্ট একটা ভিডিও আছে একটা ভাইয়ার, সেটা হচ্ছে হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ, কীভাবে তুমি শর্ট টেকনিকের মাধ্যমে কীভাবে লম্বচ্ছেদ আঁকবা। এই লিঙ্কটা ভাইয়া একটু পরেই পোস্ট করে দিচ্ছি, ঠিক আছে? তোমরা ইনশাল্লাহ সবাই এই মাস্টার বায়োলজির এই গ্রুপ থেকে ইনশাল্লাহ ক্লাসটা করে ফেলবা। ওই ছোট্ট একটা ভিডিও, এটা দেখে ফেললে তোমার হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ অঙ্কন কীভাবে করতে হয় একদম ইজিলি আঁকতে পারবা, ঠিক আছে? আচ্ছা, চলে আসি ভাইয়া এখানে আমাদের সিস্টেমিক সংবহন। সিস্টেমিক সংবহন মানে কি? একদম সিম্পল কথা, একদম সিম্পল কথা ভাইয়া, খেয়াল করো। সিস্টেমিক সংবহন মানে সারা দেহ। সহজ কথা, আমরা জানি আমাদের হার্ট থেকে বা হৃৎপিণ্ড থেকে, আমাদের হার্ট থেকে সারা দেহে রক্ত যায়, তাই না? বলো তো ঠিক কিনা, আমি সঠিক বলছি কিনা? আমি একটু আগে পড়াইছি তোমাকে এটা, তাই না? আমাদের হৃৎপিণ্ড থেকে, হার্ট থেকে সারা দেহে রক্ত যায়। ভাইয়া বলো তো, হার্ট থেকে সারা দেহে রক্ত যায় কিভাবে? পড়াইছি ভাইয়া, অ্যাওর্টা বা মহাধমনীর মাধ্যমে, অ্যাওর্টা বা মহাধমনীর মাধ্যমে সারা দেহে রক্ত যায়। আবার আবার একইভাবে সারা দেহ থেকে রক্ত হার্টে আসে। সারা দেহ থেকে রক্ত হার্টে আসে কেমনে? পড়াইছিলাম, দেখো এখানে ছিল তোমাদের লেফট এট্রিয়াম, এখান থেকে রক্ত মহাধমনী বা এই অ্যাওর্টা ছিল এটা, তাই না? এই অ্যাওর্টার মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সারা দেহে গেছে, তাই না? ভেরি গুড। আবার সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, মনে আছে? সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত সারা দেহ থেকে আসছিল কিভাবে? হার্টে আসছিল কিভাবে? ঊর্ধ্ব মহাশিরা মানে সুপিরিয়র ভেনা কাভা আর নিম্ন মহাশিরা বা ইনফিরিয়র ভেনা কাভা, এই দুইজনের মাধ্যমে সারা দেহ থেকে, মনে আছে ভাইয়া? সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হার্টে আসছিল, আর হার্ট থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত অ্যাওর্টার মাধ্যমে সারা দেহে গেছে। এই যে হৃৎপিণ্ডের সাথে সারা দেহের যে সম্পর্ক, এইটাকে বলে সিস্টেমিক সংবহন। এর চেয়ে আর ইজি করে পড়ানো কি কোনো দরকার আছে? ইনশাল্লাহ নাই, ঠিক আছে? ওকে, তাহলে এই হার্টের সাথে সারা দেহের যে সম্পর্ক, হার্ট থেকে সারা দেহে যাবে, সারা দেহ থেকে হার্টে আসবে, এটা তো আমি পড়াই ফেলছি। এই কার্বন ডাইঅক্সাইডের মধ্যে রক্ত ঢুকলো, এই যে অক্সিজেন যুক্ত রক্ত বেরিয়েছে, সারা দেহে গেছে। এই যে সারা দেহের সাথে আমি একদম উল্লেখ করে দিচ্ছি, একদম ক্লিয়ার কাট উল্লেখ করে দিচ্ছি, একদম ক্লিয়ার কাট উল্লেখ করেছি, সারা দেহের সাথে, এই যে সারা দেহের সাথে হার্টের যে সম্পর্ক, এটাই হচ্ছে সিস্টেমিক সংবহন। আলহামদুলিল্লাহ, ডান। এবার আসে পরেরটা হচ্ছে, দেখো, নাম হচ্ছে পালমোনারি সংবহন। পরেরটা নাম হচ্ছে পালমোনারি সংবহন। ভাই এই ক্লাসের স্লাইডটা যে কতটুকু ইম্পর্টেন্ট তোমরা জানো? এই ক্লাসের স্লাইডটা কতটুকু ইম্পর্টেন্ট তোমরা সবাই বুঝতে পারতেছো। এই স্লাইড দেখলে ইনশাল্লাহ সবার পড়া হয়ে যাবে, একদম স্লাইড দেখে ইনশাল্লাহ। পালমোনারি শব্দের মানে কি রে ভাইয়া? পালমোনারি মানে হচ্ছে ফুসফুস, তাই না? ঠিক কিনা ভাইজান? তার মানে হার্টের সাথে বা হৃৎপিণ্ডের সাথে ফুসফুসের বা লাংসের যে সম্পর্ক, হার্টের সাথে লাংসের, ফুসফুস মানে লাংস মানে বাংলা হলো ফুসফুস, এই হার্টের সাথে হৃৎপিণ্ডের সাথে ফুসফুসের যে সম্পর্ক ভাইজান, তাকেই বলা হয় পালমোনারি সংবহন। কিরকম তোমরা বলো তো? হৃৎপিণ্ড থেকে ফুসফুসে কে যায়? বলো, সবাই বলো। মনে আছে? রাইট ভেন্ট্রিকল থেকে বের হয়েছিল পালমোনারি ধমনী, মনে আছে ভাইয়া? রাইট ভেন্ট্রিকল থেকে বের হয়েছিল পালমোনারি ধমনী। হার্ট থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত নিয়ে কোথায় গেছিল? গেছিল হচ্ছে ফুসফুসের মধ্যে। দুই ফুসফুসে দুইটা গেছে, তাই না? দুই ফুসফুসে দুইটা গেছে, মনে আছে ভাইয়া? এই যে হার্ট থেকে কোথায় গেছে? ফুসফুসে। কে গেছে? পালমোনারি ধমনী। আমরা জানি এটা ভুল করার সুযোগ নাই, কারণ ধমনীর মানেই হচ্ছে হার্ট থেকে বেরোবে। এই যে হার্ট থেকে বেরিয়েছে, তো অবশ্যই ধমনী, পালমোনারি ধমনী। আমরা জানি পালমোনারি হচ্ছে উল্টা, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হবে। নর্মালি ধমনী অক্সিজেন ক্যারি করে, বাট পালমোনারি হলে উল্টা হয়ে যায়। ভেরি গুড, আলহামদুলিল্লাহ, একটা শেষ। এখন নেক্সট তাহলে ভাই ফুসফুস থেকে হার্টে নিয়ে আসে কে?
ফুসফুস থেকে হার্টেই নিয়ে আসে কে? মনে আছে? এই যে এখানে ছিল, কি নাম ছিল তার? চারটা হবে আর কি, সমস্যা নাই। এখানে নাম ছিল হচ্ছে তোমার লেফট এট্রিয়াম। এর মধ্যে মনে আছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিয়ে আসছিল ফুসফুস থেকে। এই যে ফুসফুস থেকে, মনে আছে ভাইয়া, পড়াইছিলাম, ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে আসে কে? পালমোনারি শিরা। এই যে পালমোনারি শিরা, এই সম্পর্কটাকে বলা হয় পালমোনারি সংবহন। তাহলে ফুসফুসের সাথে যে সংবহন প্রক্রিয়া, হার্টের সাথে লাংসের যে সংবহন, একদম ক্লিয়ার কাট পড়াইছি তো, ইনশাআল্লাহ তুমি এমনি পারবা। এই যে এই দুজনের মধ্যে যে ভালোবাসার আদান প্রদান, সেটা হচ্ছে পালমোনারি সংবহন প্রক্রিয়া। তাহলে বুঝছো, একবার সংবহন প্রক্রিয়াটা বুঝলে বাকিগুলো কত ইজি। ঠিক আছে, ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আসি, এটা পড়ার পরে আরেকটা আছে, আচ্ছা সরি, এখন আসি স্পেশাল সংবহন আছে, এটা হচ্ছে নাম হলো পোর্টাল সংবহন। এটা আমি একদম ক্লিয়ার বুঝাচ্ছি, খেয়াল করো সবাই, একটু বুঝো, আমি আজকে ছবি দিয়ে বুঝাবো, খেয়াল করো। পোর্টাল সংবহন, আচ্ছা এটার মানে আসলে কি? স্পেশাল ধরনের সংবহন, খেয়াল করো, আমি না বুঝলে বুঝবা না। খেয়াল করো ভাইয়া, ফার্স্টে ধরো, বুঝো ভাইয়া, বুঝো, বোঝার চেষ্টা করো। ফার্স্টে হচ্ছে ধমনী, তোমরা সবাই জানো ধমনী ভেঙে কি তৈরি হয়, সবাই তোমরা জানো যে ভাইয়া ধমনী ভেঙে তৈরি হয় কৌশিক জালিকা। ভেরি গুড, ধমনী ভেঙে তৈরি হয় কৌশিক জালিকা, তাই না? ওকে, এই যে ধমনী ভেঙে মনে করো তৈরি হইলো কৌশিক জালিকা। এই যে ভাইয়া ধমনী ভেঙে কি তৈরি হইলো? ধমনী ভেঙে তৈরি হইলো কৌশিক জালিকা। সবাই আমরা পারি, তোমাদেরকে ভাইয়া পড়াইছি, এটা তো নর্মাল, তাই না? ধমনী ভেঙে তৈরি হয় কৌশিক জালিকা, রাইট? কৌশিক জালিকা, ভেরি গুড। এবার পড়ো নেক্সট, কৌশিক জালিকাগুলা একসাথে হয়ে কি তৈরি করে ভাইজান বলো? কৌশিক জালিকাগুলা একসাথে হয়ে তৈরি করে শিরা। আমার কথায় কেউ ভুল বললে আমি মেনে নিব, বলেন ঠিক না? কৌশিক জালিকাগুলো একসাথে মিলে কি তৈরি করে? শিরা। এই যে আলহামদুলিল্লাহ শিরা তৈরি করলো, ভেরি গুড, ভেরি গুড। এখন এই শিরার কাজ কি? এই শিরাগুলো একসাথে হয়ে মহাশিরায় গিয়ে যুক্ত হবে, ওই মহাশিরা গিয়ে হাড়টা ঢুকবে, ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা, তাই না? আগে তো এটাই পড়াইছি, এই যে ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা হাড়ে ঢুকছে, তাই না? আগে ছবিতে মনে ছিল, এই যে ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা হয়ে হাড়ে ঢুকবে, এটা তো নর্মাল। শিরা তো এটাই করবে আলটিমেটলি, শিরাগুলো সব একসাথে হয়ে, নিচেরগুলো একসাথে হয়ে বড় একটা নিম্ন মহাশিরা, উপরেরগুলো একসাথে হয়ে ঊর্ধ্ব মহাশিরা, শেষ তো। কিন্তু যদি এমন ব্যতিক্রম হয়, ব্যতিক্রম মানে কি? শিরা তো আছে ভালো, এই শিরা কি করলো? হার্টে না গিয়ে, হার্টে যাওয়ার আগে মাঝখানে কি করলো? মাঝখানে আরেকটা অঙ্গের মধ্যে ঢুকে গেল। এই কি কাহিনী ভাই? ধর এটা যকৃৎ, এই শিরা কি করলো? হার্টে যাওয়ার আগে যকৃতের মধ্যে ঢুকছে, এক্সট্রা দরকার আছে ঢুকার না, দুষ্ট তো, ঢুকছে। ঢুকে এখানে গিয়ে আবার অনেকগুলো ভাগে ভাগ হয়েছে, এখানে এসে আবার অনেকগুলো রক্তবাহিকায় বিভক্ত হয়েছে, অনেকগুলো কৌশিক জালিকা টাইপ, এরকম অনেকগুলো রক্তবাহিকায় সে বিভক্ত হয়েছে, হয়ে এই যে অনেকগুলো দাগগুলো সুন্দর হইলে আর সুন্দর হইতে আর কি, যাকে আমি সুন্দর করে রাখি, কারণ তোমার জন্য এটা সম্বল। আমার এমন না যে আমার খেলনা না, ঠিক আছে, কিন্তু সম্বল। আচ্ছা, অনেকগুলো এরকম কৌশিক জালিকা আবার ভিতরে বিভক্ত হয়। এখন শিরা মাঝখানে আরেকটা অঙ্গে ঢুকছে, আরেকটা অঙ্গে যে ঢুকছে, এখানে তো ঢুকার কথা না, তাই না? ওটা হার্টে যাওয়ার কথা না, গিয়ে আরেকটা অঙ্গে ঢুকছে, ঢুকে মাঝখানে বিভক্ত হয়ে আবার এখান থেকে বের হয়েছে, বের হয়ে এরপর সে ঠিকই গিয়ে হার্টে গেছে, এরপর সে ঠিকই বিভিন্ন মহাশিরা হয়ে লাস্টে ফাইনালি ঠিকই হার্টে গেছে, ঠিকই লাস্টে হার্টে গেছে, গেছে আগে যাওয়ার কথা ছিল না, গিয়ে মাঝখানে আরেকটা অঙ্গে ঢুকছে। যেহেতু মাঝখানে আরেকটা অঙ্গে ঢুকছে, এইটাকে বলা হয় মাধ্যমিক অঙ্গ। যেহেতু মাঝখানে ভাইয়া, যেহেতু মাঝখানে আরেকটা অঙ্গে ঢুকছে, এই জন্য এটাকে বলা হয় মাধ্যমিক অঙ্গ। এই যে এই ধরনের সংবহন প্রক্রিয়াটাকে বলে, এটাকেই বলে পোর্টাল সংবহন। এটা সব সব জায়গায় না, এটা স্পেশাল কেস, এটা সব জায়গায় না, এটা স্পেশাল কেস। এই সংবহনটাকে বলে পোর্টাল সংবহন। দেখতে পাচ্ছ, এই শিরাটা কি করছে? পোর্ট করে, ছিদ্র করে ঢুকছে, আরেকটা মাধ্যমিক অঙ্গে ঢুকে আবার পুনরায় কৌশিক জালিকায় বিভক্ত হয়। দেখছো, পুনরায় সেকেন্ড টাইম। আমি সুন্দর করে বলতে পারি যে এখানে লিখে দিলাম পুনরায়, তাহলে তোমার বুঝতে আরো দুর্বাত হবে, স্লাইড দেখলেই মুখস্থ হয়ে যাবে সব ইনশাল্লাহ। যে পুনরায় কৌশিক জালিকায় বিভক্ত হয়, পুনরায় কৌশিক জালিকায় বিভক্ত হয়ে এরপরে সে আবার বের হয়েছে। এই সংবহনটাকে বলে পোর্টাল সংবহন। এখন যেহেতু হার্টে ঢুকতেছো, যেহেতু এটা যকৃতে ঢুকছে, যকৃৎ মানে হচ্ছে লিভার, যকৃৎ মানে লিভার, লিভারকে আমরা বায়োলজির ভাষায় বলি হ্যাপাটিক, তাই না? এই জন্য এই সংবহন প্রক্রিয়াটাকে বলা হয় হ্যাপাটিক পোর্টাল সংবহন। যেহেতু যকৃতের মধ্যে ঢুকছে, এই জন্য তাকে বলে হ্যাপাটিক পোর্টাল সংবহন। যদি ভাইয়া যকৃতে না ঢুকে, যদি এটা কিডনিতে ঢুকতো, যদি কিডনিতে ঢুকতো, এটা আমাদের বেলায়, মানুষের বেলায় হয় না, এটা অন্য মাছের ক্ষেত্রে হয়। মাছের ক্ষেত্রে কিডনির মধ্যে ঢুকে, কিডনির মধ্যে ঢুকে এই কাহিনীটা করে।
কিডনি মানে রেনাল, এই জন্য তখন তাকে আমরা বলি রেনাল পোর্টাল সংবহন। এটা আমরা মূলত রুই মাছের বেলায় পাই, বুঝছো? এটা মানুষের বেলা পাই না। এটা রতে রেনাল মনে রাখবার টেকনিক, মনে রাখার টেকনিক, রতে রেনাল, রতে রুই মাছ। রুই মাছের মধ্যে আমরা এটা পাই। আর মানুষের মধ্যে আমরা এটা পাই হেপাটিক পোর্টাল। মানুষের মধ্যে আমরা এই হেপাটিক পোর্টালটাকেই পাই। তাহলে মানুষের মধ্যে আমরা কোনটা পাবো? মানুষের মধ্যে পাই হেপাটিক পোর্টাল। আর রুই মাছের মধ্যে কোনটা বললাম? রতে রুই, রতে রেনাল পোর্টাল। এই যে পোর্টাল সংবহন আলহামদুলিল্লাহ শেষ। সবাই ভাইকে বলে ক্লিয়ার কিনা? পোর্টাল সংবহন মনে হয় এর চেয়ে ইজি করে আর কোনোভাবে দরকার নেই। আচ্ছা, যকৃত যাওয়ার কারণ কি? তোমাদের যখন যকৃত ইনশাল্লাহ পড়ানো হবে তখন তো বলবে হ্যাঁ স্পষ্ট বুঝতে পারবা যকৃতের হেপাটিক পোর্টালে আমি চলো যকৃততে পড়াবো। ওই যে তোমাদের যেই পরিপাক অধ্যায় যকৃতের মধ্যে আছে হেপাটিক পোর্টাল, ওই হেপাটিক পোর্টালে অনেক কাজ আছে। কারণ এগুলোর মধ্যে যকৃত অনেক পরিমাণ রক্ত সঞ্চয় করে রাখে এবং যকৃতের মধ্যে অনেক বিপাক প্রক্রিয়া হয়। এই জন্য আলটিমেটলি সবাই যকৃত হয়েই এরপরে যাবে সব জায়গায়, মনে রাখবা যকৃত হচ্ছে একটা কমন মাধ্যম। এর মধ্যেই তো সকল বিপাকীয় এনজাইমগুলো থাকে, বিপাক প্রক্রিয়াগুলো ঘটে, অনেক কাহিনী যকৃতের মধ্যে। সো যকৃত হয়েই সব কিছু আসলে আলটিমেটলি আসা যাওয়া করবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ সবাই ক্লিয়ার। এর চেয়ে সহজ ভাই আমি জানি না বাংলাদেশে তোমাদের কে পড়াবে, পড়ালে আলহামদুলিল্লাহ ভালো। আমি ইনশাল্লাহ মনে করি যে এর চেয়ে সহজে আর তোমার পড়ানোর দরকার নেই। এর চেয়ে সহজে পড়ালে তুমি আদৌ মানে শিশু হয়ে যাবে, শিশু। এত শিশু দরকার নেই, তুমি যথেষ্ট বাবু বাবু অনেক অনেক কিছু আমাদের পারতেছো। খেয়াল করো, চলে আসে লাস্ট সংবহন, নাম হইল করোনারি সংবহন। হৃৎপিণ্ড সবার জন্য কাজ করে। কিছু রক্ত সারা দেহে যায়, কিছু ফুসফুসে যায়, সারা দেহ থেকে আসে। কিন্তু ভাই আমি ধরো তোমার জন্য কাজ করি, তোমাদেরকে পড়াই, তোমরা বিনিময়ে আমাকে আলহামদুলিল্লাহ কিছু পারিশ্রমিক দাও, তাই না? আমাকে আসতেছে, তোমাদের পড়াচ্ছি, কষ্ট করে পড়াচ্ছি, তোমরা কষ্টের বিনিময়ে কিছু পারিশ্রমিক দাও, কিছু ভালো ভালো কথা লিখো, বন্ধু বান্ধবকে শেয়ার করো। আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার যাওয়া আসা, তাই না? এটা আমার বিষয় না। এমন সারাদিন আমি কাজ করি, কিন্তু আমি যদি নিজে না খাই, আমার যদি নিজে না খায়, আমার যদি নিজের শরীরে পুষ্টির দিকে খেয়াল না রাখি, তাহলে কি আমি কোথাও কোনো না তোমাকে কাজ তোমার জন্য ক্লাস নিতে পারবো, না তুমি আমাকে টাকা দিবা, তাই না? না তুমি আমার কাছে পেমেন্ট ক্লিয়ার করবা। সিম্পল কথা। তাহলে হৃৎপিণ্ড সারাদিন সবার জন্য কাজ করে, কিন্তু ওর যে শরীর, ওর যে মাংসগুলা, এগুলোর তো পুষ্টি দরকার। এর পুষ্টি কে দেবে? এই যে হৃৎপিণ্ডের যে ব্যক্তিগত পার্সোনাল যে সংবহন প্রক্রিয়া ওর নিজের শরীরের জন্য, ও সারা দেহে গেল, সারা দেহ থেকে রক্ত আসে, ভালো কথা, কিন্তু ওর যে শরীরটা বা এই যে ওর শরীরটা, এই যে শরীরটা তার গঠিত হয়েছে, তো মাংস তো আছে শরীরে, এর তো অনেকগুলো কোষ আছে, তাই না? এগুলোর যে পুষ্টি দেওয়ার জন্য যে সংবহন প্রক্রিয়া, এটাই হচ্ছে করোনারি সংবহন। আমার কথা ক্লিয়ার? তো এখানে কি হয় জানো, এই যে অ্যাওরটা যেটা বের হয়, এই অ্যাওরটা থেকেই একটা ব্রাঞ্চ, একটা শাখা বের হয়। অ্যাওরটা থেকে একটা শাখা বের হয়, করোনারি ধমনী, নাম হচ্ছে করোনারি ধমনী। অ্যাওরটার একটা শাখা বের হয়, নাম হচ্ছে করোনারি ধমনী। এই ধমনীটাই মূলত বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে এই হৃৎপিণ্ডের যে মাংসপেশি আছে, হৃৎপিণ্ডের যে মাংসপেশি আছে, এগুলোকে অক্সিজেনযুক্ত রক্ত সাপ্লাই করে নিজের পেশিতে। তো অক্সিজেনযুক্ত রক্ত সাপ্লাই করলো, ভেরি গুড। তাহলে আমি লিখলাম করোনারি ধমনী। কোত্থেকে বেরিয়েছে? অ্যাওরটা থেকে। সহজ কথা বললাম, তাহলে করোনারি ধমনীর মাধ্যমে, এটা অবশ্যই অ্যাওরটা থেকে বের হয়েছে। অ্যাওরটা থেকে বের হয়ে করোনারি ধমনীর মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত কোথায় গেল? আমাদের হৃৎপিণ্ডের যে পার্সোনাল হৃৎপেশি, আমার যে হৃৎপেশি সারাদিন কাজ করে, ওরও তো দিতে হবে সাপ্লাই, এই হৃৎপেশিতে গেল। তারপরে সেখান থেকে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, এইটা শিরার মাধ্যমে আবার হার্টে চলে আসে। তোমাদের সেটা পড়াইছি। এবার দেখো রিলেট করতে পারো কিনা। এই শিরার নাম হলো করোনারি সাইনাস। এই করোনারি সাইনাসের মাধ্যমে, এই শিরাটার মাধ্যমে সকল কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত চলে আসে আবার রাইট এট্রিয়ামে বা ডান অলিন্দে, ডান এট্রিয়ামে। এই হচ্ছে করোনারি সংবহন। একদম 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 ইজি। সবাই বলেন ভাইকে ক্লিয়ার কিনা? তাহলে আলহামদুলিল্লাহ সংবহন প্রক্রিয়া শেষ। নেক্সট একটা খতে আসে একটা প্রশ্ন, হৃৎপিণ্ড সারাদিন এত কাজ করে, ও কেন নিজে ক্লান্ত হয় না? কারণ যখন পেশি কাজ করে, যখন কোনো পেশি ফাংশনিং থাকে, তখন সেখানে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। কি তৈরি হয়? ল্যাকটিক অ্যাসিড। সো কথাটা একটু লিখে রাখি, যখন কোনো একটা পেশি কাজ করে, যখন আমাদের হৃৎপেশি কাজ করে বা যে কোনো পেশি কাজ করে, তখন সেখানে যখন সে ফাংশনিং থাকে, যখন সে কাজ করে বা যখন সে ফাংশনিং থাকে মানে কাজ করে, ওই অবস্থায় তার মধ্যে কি তৈরি হয়?
তার মধ্যে তৈরি হয় ল্যাকটিক অ্যাসিড। যখন সে ফাংশনিং থাকে তখন তার মধ্যে তৈরি হয় ভাইয়া ল্যাকটিক অ্যাসিড। তো এই ল্যাকটিক অ্যাসিড যে কোনো পেশিতে তৈরি হতে পারে। আমরা যখন দৌড়াই আমাদের পায়ের মধ্যে তৈরি হয়, হাতের মধ্যে তৈরি হয়। এই ল্যাকটিক অ্যাসিড তৈরি হলেই অবসন্ন ভাব চলে আসে, টায়ার্ড লাগে, ভাই অনেক কাজ করছি পারবো না, টায়ার্ড লাগতেছে। কেন? এই ল্যাকটিক অ্যাসিডের কারণে। কিন্তু মজার বিষয়, আল্লাহ কি সুন্দরভাবে তৈরি করে দিচ্ছেন আলহামদুলিল্লাহ, যে হৃদপেশি কি করে, এই ল্যাকটিক অ্যাসিডকেই উল্টা তার পুষ্টি হিসেবে ব্যবহার করে। ল্যাকটিক অ্যাসিডকেই তার পুষ্টি হিসেবে ব্যবহার করে সে আরও কাজ করতে পারে। এই জন্য ভাইয়া, এই জন্য সে কখনোই অবসন্ন হয় না। এই জন্য হৃদপেশি, হৃদপিণ্ড, আমাদের হৃদপিণ্ড আলহামদুলিল্লাহ কখনোই অবসন্ন হয় না, মানে কখনোই টায়ার্ড হয় না। টায়ার্ড হওয়ার কোনো সুযোগ নাই। ঠিক আছে ভাইয়া, দিস ইজ মাস্টার বায়োলজি অ্যান্ড বিলিভ মি, আই লাভ ইউ অল। আজকের ক্লাস আলহামদুলিল্লাহ এতটুকু পর্যন্তই। আই হোপ আজকের ক্লাসে সবাই খুব সুন্দর করে আলহামদুলিল্লাহ সব বুঝতে পারছো অ্যাজ ইউজুয়াল, অ্যান্ড বিলিভ মি, আই ডেফিনেটলি লাভ ইউ অল। ঠিক আছে, তাহলে আজকের স্লাইডগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। স্লাইডটা তোমার কাছে চলে যাবে, একদম সিরিয়ালি স্লাইডগুলো রেডি করা আছে। সো দিস ইজ গাইজ, আমি এখানে আমার প্রথম স্লাইডে লিখতে হবে আমার নাম, সেটা হচ্ছে আমি যেটা রেডি করা নাই, নাম হচ্ছে আমার কোর্সের নাম তোমরা সবাই জানো, আমার ভালোবাসার সেই মাস্টার বায়োলজি। এটা আমরা অনেকদিন আগে যাত্রা শুরু করেছিলাম, ইনশাল্লাহ আমাদের খুব দ্রুতই যাত্রা শেষ হবে। অ্যান্ড তোমাদের সাথে আছি তোমাদের আবরার হামিম ভাইয়া। হোপফুলি উইল মিট অ্যাগেইন টুমোরো ইনশাল্লাহ। আগামীকাল ক্লাস থাকবে ইনশাল্লাহ, আমি অবশ্যই তোমাদেরকে গ্রুপে জানাই দিব। ঠিক আছে, থ্যাংকস টু ইউ গাইস, ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে। আজকে ক্লাস কেমন লেগেছে অবশ্যই তুমি অবশ্যই জানাবা ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবা, আমিও দোয়া করি। মাস্টার বায়োলজি ইজ লাভ, মাস্টার বায়োলজি উইল গো ইনশাল্লাহ অ্যান্ড টাচ দ্য হাইয়েস্ট মার্ক ইন বায়োলজি, হাইয়েস্ট পিক অফ দ্য বায়োলজি। ঠিক আছে, আল্লাহ হাফেজ।